আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গুচ্ছ ক প্লাস কৃষি কোর্সের ম্যাথে আমাদের আজকে দেখব কাজ শক্তি ক্ষমতা অর্থাৎ ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাসটা আমরা এখন দেখব। তো পরবর্তীতে আমরা কাজ শক্তি ক্ষমতার বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে তোমাদের আরও একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। তার আগে তুমি কনসেপ্ট ক্লাসে দেখে সূত্রগুলো দেখো, টাইপগুলো দেখো, কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে, হ্যাঁ, কোন টাইপের প্রশ্নগুলো আসছে বিগত বছর, এই জিনিসগুলো আমরা কিন্তু এই ক্লাসে দেখব। এই ক্লাস শেষে তোমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক সলভটা ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? ওকে, শুরু করি আমরা ক্লাসটা। তো প্রথমে আমরা চ্যাপ্টারটা অ্যানালাইসিস করি। দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কেমন প্রশ্ন আসছিল। বিগত 3 বছরে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে কেমন প্রশ্ন আসছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসছে। 20-21-এ একটা প্রশ্ন আসছিল, 21-22-এ দুইটা এবং 22-23-এ দুইটা। তার মানে প্রত্যেক বছরে দুইটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের যে টপিকগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, দেখো কাজ শক্তি ক্ষমতা, শক্তি সংক্রান্ত সমস্যা, শক্তির রূপান্তর। এখানে শক্তির রূপান্তরটা গুরুত্বপূর্ণ। আমরা শক্তির রূপান্তর এবং বিভিন্ন প্রকার শক্তি থেকে কাজে কিভাবে কনভার্ট করতে হয় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে। গতিশক্তি, বিভব শক্তি, এই টাইপের প্রশ্নগুলো মোটামুটি ভালো। ভরবেগের সমস্যা, যেমন হচ্ছে গতিশক্তির সাথে এবং ভরবেগের যে সম্পর্ক, সেইখান থেকে প্রশ্ন আসে। ক্ষমতা সংক্রান্ত প্রশ্ন, কুয়া রিলেটেড প্রশ্ন এখান থেকে আসে। তারপর কুয়া সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো মোটামুটি সবগুলা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে কিন্তু বিগত সালের প্রশ্নগুলোতে ভিন্ন ভিন্ন ভার্সিটিতে কিন্তু প্রশ্নগুলো আসছে। তো এই টপিকগুলো তোমার সকল ভার্সিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এটা কৃষির জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের কনসেপ্ট ক্লাসটা কিন্তু কৃষি এবং গুচ্ছ দুইটার জন্যই কভার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো কনসেপ্ট ক্লাসে দুইটার জন্য কভার হয়ে যাবে। আমরা গুচ্ছের আগে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করব এবং কৃষির আগে কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব, তাইলে মোটামুটি তোমাদের টোটাল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমাদের টপিকগুলো দেখি। তো প্রথম টপিক হচ্ছে কাজ সংক্রান্ত সমস্যা। তবে কাজের একটা ইয়ে আছে তোমার, কাজের উপপাদ্য আছে কাজ শক্তি উপপাদ্য। তো সেখান থেকে আমরা জানি যে কাজ হচ্ছে তোমার ব্যয়িত শক্তির পরিমাণ, ঠিক আছে? কাজ ইকুয়াল টু হচ্ছে ব্যয়িত শক্তির পরিমাণ। এটা মূলত কাজ শক্তির, ঠিক আছে? এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, বুঝছো? এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, এটা মনে রাখো। তাহলে কাজ শক্তি উপপাদ্য কি আছে? গতি শক্তির পরিবর্তন বা স্থির শক্তির পরিবর্তন। তো এই পরিবর্তনগুলো কিভাবে হয় দেখো, তোমাকে বললাম যে গতিশক্তির পরিবর্তন অথবা স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে এই যে এটা হচ্ছে প্রথম পর্যায়ের গতিশক্তি, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের গতিশক্তি। তাহলে দুইটার যে পার্থক্য সেটাই হলো আমরা কাজ বলতে পারি। আবার এটা দেখো বিভব শক্তি, প্রথম বিভব শক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বিভব শক্তি। তাহলে দুইটার পার্থক্যকে আমরা কাজ বলতে পারি, ঠিক আছে? তো নর্মাল যে কাজ সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে ডট গুণন আছে, ডট গুণন মানে কি? এফ এস কস থিটা, ঠিক আছে? তাহলে তোমাকে বল দেওয়া থাকবে, সরণ দেওয়া থাকবে, তখন আমরা কি করব? বল এবং সরণের ডট গুণ করব, তাহলে আমরা কি পাবো? ডাব্লু পাবো। যেহেতু ডট গুণন তার মানে এটা কি একটা, এটা হচ্ছে স্কেলার। ডট গুণ মানে কি? সেটা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে? তো আমরা এটার আরো বিস্তারিত দেখব। এটার আরো বিস্তারিত দেখব। দেখো, তো কাজটা সবসময় কি মনে রাখতে হবে, ঠিক আছে? কাজ যে ডাব্লু, ডাব্লু হচ্ছে তোমার বল এবং বলের দিকে সরণ, ঠিক আছে? বল এবং বলের দিকে সরণ। আমরা যে এখানে এফ ডট এস লিখলাম, এফ ডট এস লিখলাম, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় তুমি যে একটা বস্তুকে এফ বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করার পরে বস্তুটা সরণ, বল কিন্তু তুমি এইদিকে মানে বাম থেকে ডান দিকে দিচ্ছ, তারপর সরণটাও তোমার এইদিকে বরাবরই হলো, ঠিক আছে? তাহলে এই যে এতটুকু ডিসপ্লেসমেন্ট হলো কত? এস, ঠিক আছে? তাহলে সরণটা কি বলের দিকে হলো। তাহলে বলের দিকে যে সরণটা আছে সেটা এস, এটার গুণফলকে আমরা বলতে পারি কাজ, ঠিক আছে? তো এবার ধরো তুমি এমন একটা জিনিস করলা যে তোমার হচ্ছে এই যে আনত তল বরাবর, ঠিক আছে? আনত তল বরাবর। তো মনে করো এই যে এখানে আমাদের একটা বস্তু, ঠিক আছে? এখানে একটা বস্তু। তো এই বস্তুর সাথে তুমি দড়ি টাঙাই দিছো, বস্তুর সাথে কি করছো? দড়ি লাগাই দিছো। দড়ি লাগাই দিয়ে তুমি আনুভূমিকের সাথে থিটা কোণে টানতেছো, আনুভূমিকের সাথে থিটা কোণে টানতেছো, ঠিক আছে? আনুভূমিকের থিটা কোণে টানছো এই দিক বরাবর, আর তোমার বস্তু যাচ্ছে কোন দিকে? এই দিক বরাবর। তোমার বল হচ্ছে এই দিকে আর সরণ হচ্ছে কি এইদিকে। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত? থিটা না? তাহলে দুইটার মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? এফ এস কস থিটা। কি লিখবো? এফ এস কস থিটা।
তো এবার আসো এস কস থিটা কেন লিখলাম, এস কস থিটা কেন লিখলাম? এস কস থিটা আসলে কি নির্দেশ করছে? এস কস থিটা নির্দেশ করছে এস এর একটা উপাংশ। তো আমরা উপাংশ নিয়ম শিখছি না, যে এই বরাবর যদি এস যদি যায় তাহলে এইদিকে একটা উপাংশ থাকবে, সেটা কি? যদি এখানে থিটা হয় তাহলে এটা কি হয়? এস কস থিটা, এবং উপরে দিকে কি যায়? এস সাইন থিটা, এটা লম্ব উপাংশ। তো এটারই আসলে দেখো এইদিকে যাচ্ছে এস, তো এদিক বরাবর সরাসরি এস যাচ্ছে, বাট বল কোন দিকে? এদিকে না। তো বল যেদিকে সরণটা ওইদিকে নিতে হবে। যেহেতু বলের দিকে কোনো সরণ নাই, তাহলে আমরা কি করব? সরণের বলের দিকে সরণের একটা উপাংশ নিব, বলের দিকে সরণের একটা উপাংশ নেব। তাহলে দেখো এসটার এই যে বলের দিকে উপাংশ কি হবে? যার সাথে থিটা তার সাথে কি হবে? কস। তাহলে এস কস থিটাটা কি? মূলত এফ এর দিকে আমাদের কি সরণের উপাংশ, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমাদের এফ এস কস থিটাটা লেখা হয়। তো এবার আসো, আমাদের যদি কোনটা অন্যভাবে দেওয়া থাকে, দেখো কিরকম দেওয়া থাকে, অনেক সময় আমরা দেখি যে এরকম একটা মই দেওয়া থাকবে, তো বলবে যে মইটা দেওয়ালের সাথে থিটা কোণে লাগানো আছে, দেওয়ালের সাথে থিটা কোণে লাগানো আছে, ঠিক আছে? এখানে এরকমও হতে পারে, সাপোজ এরা মনে করো এই যে এখানে দেওয়া আছে, এই যে আরেকটা কোণ কখন হবে দেখি তোমাকে। সাপোজ এটা একটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির দেয়াল, তো দেয়ালের সাথে মনে করো মই আনুভূমিকের সাথে থিটা কোণ, আনুভূমিকের সাথে এই দৈর্ঘ্যের একটা মই তোমার দেওয়া আছে। আর আমরা জানি কি, তো বস্তুটা একটা বস্তু উপরের দিকে উঠছে, একটা বস্তু উপরের দিকে উঠছে, মনে করো এই যে এম ভরের কোনো একটা মানুষ সেটা কি উপরের দিকে উঠছে। তাহলে কোনো একটা মানুষ উপরে উঠছে, এর উপরে ওঠার ক্ষেত্রে তোমার কি কাজ করে বলো তো? উপরে ওঠার ক্ষেত্রে কিন্তু আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়। তো এই দিক বরাবর নিচের দিকে কি এম জি কাজ করতেছে না? ওই যে এম ভরে যে বস্তুটা উপরে উঠছে, ওর ঠিক বলটা কোন দিকে কাজ করছে? খাড়ার নিচের দিকে। তাহলে খাড়ার নিচের দিকে কি লাগবে? তোমার একটা উপাংশ লাগবে। তোমার যে উচ্চতা বা তুমি যে দূরত্বটা অতিক্রম করছো, তুমি যে এই দূরত্বটা কি অতিক্রম করছো না? তাহলে এই দূরত্বে বা এই সরণের তোমার কি লাগবে? এম জি বরাবর বা এফ বরাবর কি লাগবে? একটা উপাংশ। তাহলে আমরা কি এই বরাবর এইচ এর কি নিব? একটা উপাংশ নিব। তাহলে এই বরাবর উপাংশ কি হবে? দেখো তো কার সাথে থিটা আছে? এইটার সাথে থিটা আছে, এটার সাথে থিটা আছে নাই, তাহলে যার সাথে থিটা আছে সেটা কি হবে? সাইন হবে। তাহলে আমাদের এই বরাবর উপাংশটা কি হবে? এইচ সাইন থিটা, এইচ সাইন থিটা। তখন কাজ হবে কত না? তখন কাজ ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে বল কত? এখানে এম জি না, বল হচ্ছে এম জি, আর এইচটা কি তোমার হচ্ছে ময়ের দৈর্ঘ্য, তাহলে এইচ তারপর হয়ে যাবে কি? সাইন থিটা, ঠিক আছে? এবার কোনটা যদি তোমার এই যে এটা হইতো, এটা যদি কোন হইতো, এটা থিটা ওয়ান, এটা যদি মনে করো থিটা টু হইতো, সাপোজ তোমাকে থিটা টু দেওয়া আছে, তখন কিন্তু দেখো এই যে এম জি এর সাথে কোণ, তখন কিন্তু আমরা লিখলাম কি? এম জি এইচ সাইন থিটা। এই থিটা টু এর জন্য আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি কজ, অবশ্যই এস কস টু থিটা, ঠিক আছে? তো এইভাবে কোন কোথায় দেওয়া আছে তার উপর ভিত্তি করে তুমি উপাংশগুলো নিয়ে নিবা। ওকে, তাহলে এটা গেল আমাদের বল। তাহলে কাজের একটা মাত্রা লাগবে, তাহলে কাজের মাত্রা কি? এফ এবং এস এর মাত্রা। তাহলে এফ এর মাত্রা কত জানো? এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, তার সাথে এল গুণ করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এবং এটাই কিন্তু আমাদের কাজের মাত্রা এবং কি শক্তির মাত্রা, কাজের মাত্রা, শক্তির মাত্রা এবং কি টর্কের মাত্রা, ঠিক আছে? টর্কের মাত্রা সবগুলোর মাত্রা কি সমান থাকবে, ঠিক আছে? আর একক কি? একক হচ্ছে তোমার নিউটন মিটার বা কি জুল, ঠিক আছে? নিউটন মিটার বা জুল। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের কাজের এই সূত্রটা। তো আমরা তো দেখলামই যে এখানে আমাদের কি দেওয়া আছে? ইনিশিয়াল গতিশক্তি এবং ফাইনাল গতিশক্তি দুইটার কিন্তু পার্থক্য হবে কি? আমাদের কাজের পরিমাণ, ঠিক আছে? পার্থক্য হবে কাজের পরিমাণ। তো এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করো, তোমাকে কিন্তু V1 V2 দেওয়া থাকতে পারে, তখন এইভাবে পার্থক্য করে তোমার কাজের মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে ডাব্লিউ সমান আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, অথবা এম ইন্টু জি ইন্টু H1 মাইনাস H2, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কাজগুলা, এটা হচ্ছে কাজ শক্তি যে উপপাদ্য সেটা, ঠিক আছে? এবার আসো স্প্রিং এর কৃত কাজ। তো স্প্রিং এর কৃত কাজ কি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো কে জিনিসটা কি? দেখো এটা একটা স্প্রিং, ঠিক আছে? তো স্প্রিং এর উপর তুমি এম ভর একটা বস্তু ঝুলাইছো, যার পরে সেটা কি এত দূর করছে, ঠিক আছে? তাহলে এম ভরের বস্তু যদি ঝুলাও, তাহলে এম এর জন্য বল কি কাজ করছে? এম জি বল কাজ করছে না নিচের দিকে। তো এই এম জি বলের জন্য কিন্তু স্প্রিংটা কি হলো? প্রসারিত হলো। তাহলে এই যে স্প্রিং ধ্রুবক কে, এটা সমান হচ্ছে তোমার কি বলতো? এটা সমান হচ্ছে তোমার এফ বাই এক্স, ঠিক আছে? এটা সমান হবে কি? এফ বাই এক্স। তাহলে একক সরণের জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটা কি? আমাদের কে। তো স্প্রিং ধ্রুবকটা আমাদের দরকার হবে, ঠিক আছে? তো যেহেতু আমরা এম ভরের যদি কোনো একটা বস্তু বসাবো, সেই ক্ষেত্রে এফ এর জায়গায় কি বসাবা? এম জি বসাবা। ওকে, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ সমান কি দেখছি? হাফ কে এক্স স্কোয়ার। তো কে এর জায়গায় তুমি এফ বাই এক্স বসালে দেখো এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে কি? হাফ কে এক্স, ঠিক আছে? যদি বল দেওয়া থাকে আর সরণ দেওয়া থাকে সেটা তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান কি লিখতে পারো? ডাব্লিউ সমান যদি এম ভরে কোনো বস্তু থাকো, তাহলে কি হচ্ছে? এম
জি এক্স, এবং তার সামনে কি আসে, একটা হাফ আসে, হাফ ইন্টু এম জি এক্স। এটা হচ্ছে তোমার স্প্রিংয়ে কোনো একটা ভর ঝুলালে কৃত কাজ। এবার আসো এখানে আমাদের মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল মানে কি, ওই যে আমাদের এফ জি, ঠিক আছে, এফ জি, সেটা মানে কি বলতো, জি এম এম ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব আর স্কয়ার, ঠিক আছে। তো এখানে তোমার দূরত্ব বলে দিছে আর এ থেকে আর বি, ঠিক আছে, আর এ থেকে আর বি তে গেছে, তাহলে কি হবে, এফ ইন্টু ডিএক্স বা ডিআর, এফ ইন্টু ডিএক্স বা ডিআর। তো এটাকে যদি আমরা সমাকলিত করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমার রেজাল্ট কি আসে, এটা, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু জিএম ইন্টু 1 বাই আর এ মাইনাস আর বি। তো সূত্রটা মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো তড়িৎ প্রবাহের জন্য তাপ শক্তি, তাপ শক্তিটা গুরুত্বপূর্ণ। তো ডাব্লিউ ইকুয়াল টু এইচ, এই হিট, তাহলে আমাদের অনেক সময় কি কাজ কি হবে, কাজ কিন্তু হিটে রূপান্তর হবে। তোমাকে কিন্তু এভাবে বলে দিবে যে কাজ কত, আমাদের টোটাল কাজটা কি হচ্ছে, শক্তিতে রূপান্তর হচ্ছে, কি শক্তিতে, তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে তাপমাত্রা পার্থক্য কত, তখন আমাদের যে ডাব্লিউ ইকুয়াল টু এম এস ডেল্টা, এই সূত্র অ্যাপ্লাই করতে হতে পারে। আবার অনেক সময় দেখবা যে বাষ্পীভবনের সূত্র তাপ দেওয়া আছে, তখন কি এম এল ভি, তারপরে গলনের সূত্র তখন কি এম এল এফ। তো কিউ, কিউ ইকুয়াল টু তাপের পরিমাণ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, কিউ বা তাপের পরিমাণ, কাজ ইকুয়াল টু হবে কি, টোটাল তাপের পরিমাণ। এই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন আসবে। এরপরে দেখো প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল মানে কি, যে স্প্রিংটা তুমি এম জি নিচের দিকে ঝুলাইলে না, তাহলে এই যে যেদিকে প্রসারিত হয়েছে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে, সেটা এফ। এই বলটা কি বিপরীতমুখী না, সরণের বিপরীত দিকের জন্য সামনে কি আসছে মাইনাস, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এক্স। দেখো কে ইকুয়াল যদি এফ অফ এক্স হয়, তাহলে কে এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস এক্স, সরি কে এক্স, ঠিক আছে। আর যেহেতু সরণের বিপরীত দিকের জন্য কি মাইনাস। এবার আসো হাতুড়ির উপর উল্লম্বভাবে প্যারেক আঘাত করলে কি হচ্ছে। দেখো একটা হাতুড়ির উপরে, হাতুড়ি উল্লম্বভাবে প্যারেকে আঘাত করতেছে, তাহলে এই যে একটা প্যারেক, তোমরা যে একটা প্যারেক আঁকাই, ঠিক আছে, এটা মনে করো প্যারেক, তো মাথার উপরে তুমি হাতুড়ি দিয়ে আঘাত করতেছো, মাথার উপরে কি করছো, হাতুড়ি দিয়ে আঘাত করছো, এটা মনে করো হাতুড়ি, বড় একটা হাতুড়ি আগাইলাম, যাই হোক। হাতুড়ি দিয়ে আঘাত করার ফলে, প্রথমে আঘাত করলে, আঘাত করার পরে সেই করছে মাটির মধ্যে ঢুকে গেল, মাটির মধ্যে সে মনে করো এই যে আঘাত করলো না, আঘাত করার ফলে মাটির মধ্যে এক্স পরিমাণ কি করলো, এক্স পরিমাণ ভিতরে প্রবেশ করলো। তাহলে তুমি এই যে এইচ উচ্চতা থেকে কি করছো, হাতুড়িটা নিক্ষেপ করতেছিলা বা বাড়ি মারতেছিলা, আর এটা কি করলো, এক্স পরিমাণ ভিতরে ঢুকে গেল। তো তাহলে টোটাল যে শক্তি, তাহলে টোটাল যে শক্তি বা প্যারেকটার বাধাদানকারী বল, সেটা কিন্তু বাধাদানকারী যে শক্তি, সেটা কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ প্লাস এক্স। এইচটা কি, যেই উচ্চতা থেকে তোমার হাতুড়িটা মারা হচ্ছে, আর এক্সটা কি, মাটির ভিতরে যতটুকু সে প্রবেশ করছে। এটা মনে রাখলে হবে। তারপর দেখো এন সংখ্যক ইট দিয়ে স্মৃতিফলক বা স্তম্ভ যাই হোক না কেন, এন সংখ্যক ইট দিয়ে কাজ বোঝালেই তুমি ডাব্লিউ ইকুয়াল টু এম জে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এই সূত্র অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। ডাব্লিউ ইকুয়াল টু এম জে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই সূত্র অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। তাহলে এমটা কি, এম হচ্ছে ইটের ভর, এইচ হচ্ছে ইটের উচ্চতা, আর এন হচ্ছে ইটের সংখ্যা। ওকে, তাহলে আমরা এফ এস এই জিনিসটা দেখলাম। তারপরে এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এম জি সাইন থিটা, যদি আনুভূমিকের সাথে কোণ, আনুভূমিকের সাথে কোণ থাকে, তখন ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এম জি কখন হবে, যখন এই যে খাড়া নিচের দিকে কোনো একটা বস্তু নিচে নামাচ্ছ বা খাড়া উপরের দিকে উঠাচ্ছ, তখন কিন্তু এফ হিসেবে এম জি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিছু প্রশ্ন সলভ করি, তাহলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো 6 নিউটন মানের কোনো একটা নির্দিষ্ট ভরের কোনো একটা বস্তুর উপরে বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বস্তুটি বলের দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কি দেবো, তো এস এবং এফ এর মধ্যবর্তী কোণ কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা ডিরেক্ট ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এফ এর মান দেওয়া আছে 6 নিউটন, এফ এর মান দেওয়া আছে 6 নিউটন, এবং এস কত দেওয়া আছে 10 নিউটন, 10 মিটার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, এফ এস কস থিটা, এফ এর মান বসাবো কত, 6, কস থিটার মান কত, কস 60 ডিগ্রি, এস এর মান হচ্ছে 10। তাহলে দেখো কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ, কস 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে হাফ দিয়ে তাহলে কত, 5 5 30, তাহলে 30 জুল হবে কাজের পরিমাণ। এবার আসে একটি কণার ভর ডাব্লিউ ইকুয়াল টু এফ এত নিউটন হলে এত এত সম্পাদিত কাজের পরিমাণ কত। তাহলে এখানে আমরা কাজের মানটা কি দেখলাম, কাজের মানটা দেখলাম হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ডট এস, তাই না, এফ ডট এস, বা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট আর তুমি বলতে পারো। তাহলে বল এবং সরণের যে ডট গুণ, বল এবং সরণের যে ডট গুণ, সেটাই আলটিমেটলি কি বলতো, কাজের পরিমাণ। তাহলে দেখো 10 এর সাথে 2 গুণ করলে কত হয়, 20, 20, ঠিক আছে। আমরা কত পেলাম, 20 পেলাম, আয়ের শখের সাথে আয়ের শখ, জে এর শখের সাথে জে এর শখ, কে এর শখের সাথে কে এর শখ, দেন আমরা কি পাবো, 20 জুল পাবো। তো এখান থেকে 20 20 কাটা যাবে, দেন শুধুমাত্র 20 জুল হবে উত্তর। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ ড্যাশ এস। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কনসেপ্টটা ভুলে গেছি, এফ এস কস থিটা। তাহলে দেখো কাজের পরিমাণটা কিন্তু নির্দেশ করছে, ডিপেন্ড করছে কার উপরে, কস থিটার উপরে, কস থিটার উপরে নির্ভর করছে, ঠিক আছে। নির্ভর কেন নির্ভর করছে, দেখো কস থিটা যখন 0, কস থিটা যখন 0, তখন কি বলতো, তখন ডাব্লিউ ইকুয়াল টু 0, তখন ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে কস থিটা 0 কখন হবে, যখন থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে থিটার মানটা যখন 90 ডিগ্রি, তখন কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি, অর্থাৎ দেখো তুমি বল প্রয়োগ করছো এদিকে, তোমার সরণ হচ্ছে এদিকে, তাহলে এস,
এদিকে তুমি এফ দিলা, এদিকে তোমার এস হলো, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে ডাব্লিউ কত হবে, জিরো। ডাব্লিউ কত হয়ে যাবে, জিরো হবে। এবার আসো, যখন তোমার কস হচ্ছে cos থিটা ইকুয়াল যখন 1, তখন ডাব্লু হবে ম্যাক্স, তখন হবে কি ডাব্লু ম্যাক্স, ঠিক আছে? তাহলে cos থিটার ভ্যালু যখন 1 হবে তখন ডাব্লু এর মানটা কি হবে, ম্যাক্স। তাহলে ম্যাক্স কখন হবে, ম্যাক্স, দেখো থিটার ভ্যালু কত, 0 ডিগ্রি। থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল যখন 0 ডিগ্রি হবে তখন তখন ডাব্লু কি পাওয়া যায়, ডাব্লু পাওয়া যাবে সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি কখন হবে, যখন তুমি যেদিকে বল প্রয়োগ করছো, এদিকে বল প্রয়োগ করছো, তোমার সরণটাও এদিকেই হবে। যদি বল এবং সরণটা একই দিকে হয় তাহলে কি হবে, কাজের মানটা কি হবে, সবচেয়ে বেশি। এবার দেখো কাজ ধনাত্মক কখন হবে, যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে তখন কি কাজ ধনাত্মক, তখন কি বলতো, কাজ হচ্ছে ধনাত্মক, কাজ হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? 90 ডিগ্রি বেশি হলেই কাজের মানটা কি নেগেটিভ হয়ে যাবে। 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে কাজের মানটা কি হয়ে যাবে, ঋণাত্মক, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের থিওরির জন্য কাজে লাগবে। তো এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো তোমাকে যদি এখানে আর দেওয়া আছে, ঠিক আছে? যদি কখনো দেখো যে r1 সমান সমান সামথিং দেওয়া আছে, r1 সমান দেওয়া আছে একটা ভেক্টর, r2 সমান একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে তোমাকে w ইকুয়াল টু বের করতে হচ্ছে f ইন্টু ডেল আর। ডেল আরটা কি, ডেল আর হচ্ছে f ইন্টু তুমি r2 মাইনাস r1 করবে, ঠিক আছে? r2 মাইনাস r1 করে যে ভেক্টরটা পাবা ওইটার সাথে fটা গুণ করে দিবা, তাহলে কি পাবা, তাহলে আলটিমেটলি কাজ পাবা। তো কখন করবা, যখন তোমাকে r1 থেকে r2, তোমাকে বললো যে r1 থেকে r2 অবস্থানে সরে গেল, তাহলে কাজের পরিমাণ কত, শেষ অবস্থান যেটা ওইটা থেকে প্রথম অবস্থান তুমি বিয়োগ করবা, ঠিক আছে? আয়ের সহগের সাথে আয়ের সহগ বিয়োগ, জে এর সহগের সাথে জে সহগ, কে এর সহগের সাথে কে সহগ। তো আমরা এই টাইপের প্রশ্নগুলো সলভ করবো, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে, খাড়া উপরের দিকে মানে কি, উপরের দিকে, তার মানে এটা কি এমজিএইচ, এমজিএইচ এভাবে কাজ করে, খাড়া উপরের দিকে তার মানে কি এমজিএইচ, ঠিক আছে? তাহলে উপরের দিকে কি, আমাদের নিচের দিকে কাজ করে এমজি, বাট আমি উপরের দিকে যাচ্ছি, তার মানে কি বলের বিরুদ্ধে কাজ, তাহলে কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, সেখানে কিন্তু মাইনাস আসবে। কারণ মাইনাস কেন, যে অভিকর্ষ ত্বরণটা কিন্তু উপরের দিকে নেগেটিভ, কারণ নিচের দিকে সে পজিটিভ, তাহলে উপরের সাপেক্ষে কি হবে, নেগেটিভ, তাহলে তোমার মাইনাস 490 জুল কিন্তু হয়ে যাবে। এবার দেখো 10 মিটার উঁচু স্থান হতে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বলকে ফেলে দেওয়া হলে পুনরায় 8 মিটার উঁচু পর্যন্ত উঠে, তাহলে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে। তাহলে দেখো দুইটা এখানে উচ্চতা দেওয়া আছে, একটা h1 আর একটা h2। তো যদি h1 h2 এরকম দেওয়া থাকে তাহলে আমরা কাজের পরিমাণ, শক্তির পরিমাণ কি পাই, w ইকুয়াল টু mg h1 মাইনাস h2, ঠিক আছে? তাহলে w এর মান দেখো 100 গ্রাম, 100 গ্রামকে আমরা কেজিতে নিলে কি করবো, 0.1 কেজি কিন্তু পাবো, ইন্টু 9.8, তারপর h1 মাইনাস h2 মানে কি 10 মাইনাস 8 মানে কত, 2 থাকে, তারপর ক্যালকুলেশন করলে আমরা কিন্তু মান পেয়ে যাব, ঠিক আছে? দেখো গুণগুলা কি, হাতে ক্যালকুলেশনগুলো কিন্তু জানতে হবে। 9 আর 9.8 গুণ করলে কত হয় জানো, 19.6। এরপরে তোমাকে এখানে 1.0, তার মানে তুমি 1 দিয়েই গুণ করবা, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে কিন্তু 19.6 হয়। এবার তোমাকে দেখতে হবে দশমিকের পর আলটিমেটলি তোমার কয় ঘর আছে, দশমিকের পর তোমার এখানে দশমিকের পর কয় ঘর আছে। তো তুমি এখানে 19.6 না, কত ধরবা, 196 ধরবা, 196কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 196, ঠিক আছে? এরপর দেখো এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিক পর এক ঘর, তাহলে টোটাল কয় ঘর পর দশমিক, 2 ঘর পর, তাহলে তুমি বাম থেকে 2 ঘর পরে দশমিক দিবা, তাহলে কত হলো, 1.96 হবে উত্তর, ঠিক আছে? তো এইভাবে দশমিকের গুণ ভাগগুলা করতে হয়, ঠিক আছে? প্রথমে জাস্ট পূর্ণ সংখ্যা তুলবা, 196 তুলবা, নিচে 1 তুলবা, গুণ করে যেটা আসে কত, 196। তাহলে দেখলাম যে টোটাল দশমিকের পর 2 ঘর থাকতে হবে, তাহলে বাম থেকে 2 ঘর পর আমি কি দেবো, দশমিক দেবো, কাহিনী শেষ। দেখো একটি দালানের ছাদের সাথে 5 মিটার লম্বা একটি মই আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে 30 কেজি ভরের এক বালক 10 কেজি ভরের একটা বস্তু মাথায় নিয়ে 10 সেকেন্ড ছাদে উঠলো, তার বালকটির কৃতকাজের পরিমাণ কত। তাহলে এই যে কনসেপ্টটা দেখো, আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে, তাই না? এখানে থিটা দেওয়া আছে, তারপর এই যে এটা এল দেওয়া আছে দৈর্ঘ্য, তাহলে এই যে নিচের দিকে কি করছে বলতো, এমজি কাজ করছে না, তাহলে টোটাল যে ডাব্লু সমান কত হবে, ডাব্লু সমান হবে এমজি ইন্টু দৈর্ঘ্য এল, তাহলে এই এমজি বরাবর কি উপাংশ কি হবে, এল সাইন থিটা, এলটা হচ্ছে মই দৈর্ঘ্য, তাহলে এমজি বের করি। এম হচ্ছে তোমার টোটাল ভর, এম টোটাল ভর কত দেখো তো, লোকটার ওজন হচ্ছে 10, ভর হচ্ছে 10 কেজি, সে মাথার আবার 10 কেজি ভরের জিনিস নিয়েছে, তাহলে টোটাল কত হলো, 40 কেজি ভর, ঠিক আছে? তো এই 40 কেজিটা আমাদের এখানে বসাতে হবে, 40 গুণন 9.8 গুণন এল এর দৈর্ঘ্য কত, এল এর দৈর্ঘ্য কিন্তু 5, গুণন সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, তাহলে হাফ বসাও, 40 গুণন 9.8 গুণন 5 গুণন হচ্ছে তোমার 2, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত থাকে, 20 থাকে না? তাহলে 20 গুণন 5 মানে কত, 100, তাহলে 100কে তুমি যদি 9.8 দিয়ে গুণ করো তাহলে কত থাকে বলো তো, 980, ঠিক আছে? 980। তো এটা কিভাবে গুণ করবা, দেখো 9.8 গুণন 100,
তাহলে এই যে একটা শূন্যের জন্য তোমার কিন্তু দশমিক উঠে যাবে, একটা শূন্যের জন্য। দেখো দশমিকের পরে কয় ঘর, দশমিকের পর এক ঘর, তো দশমিকের পর যত ঘর আছে এখান থেকে ততটা শূন্য বাদ যাবে। তাহলে দশমিকের পরে এক ঘর, তাহলে কি দশমিকটা উঠে যাবে আর বসবে কত 98, আর এখান থেকে এক শূন্য কাটা যাবে, তার থাকলো কত 10, তারপর এটা গুণ করে 980। তো এইভাবে কিন্তু গুণ করা তুমি করতে পারো। তো 980 কিন্তু আমাদের উত্তর। এরপরে আসো প্র্যাকটিস, আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করব, কনসেপচুয়াল ম্যাথ প্র্যাকটিস করব। তো দেখো এখানে কি বলছে, একটি মোটরের ক্ষমতা দেওয়া আছে, একটি মোটরের ক্ষমতা দেওয়া আছে। তো ক্ষমতা দেওয়া থাকলে আমাদের কাজের পরিমাণ, তো ক্ষমতা দেওয়া থাকলে আমরা কাজের পরিমাণ কি জানি, ক্ষমতা ডাব্লিউ পি ইকুয়াল কত বলো তো, ক্ষমতা পি ইকুয়াল হবে ডাব্লিউ ডাব্লিউ বাই টি, তাই না? তো আমরা জানি কি একক সময়ে যতটুকু তুমি কাজ করতে পারবা সেটা হচ্ছে তার ক্ষমতা। ওকে, তবে আমরা সূত্রটা একটু লিখি, দেখো এক নম্বর প্রশ্নের উত্তরে, এক নম্বর প্রশ্নের উত্তরে দেখো পি পাওয়ার, এই পাওয়ার সমান কত, ডাব্লিউ ডিভাইড বাই টি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান কত হবে, ডাব্লিউ সমান হবে পিটি। তা আমাদের কাজ, তোমাকে পাওয়ার দেওয়া আছে, সময় দেওয়া আছে, ডাব্লিউ মান বের করতে দাও। পাওয়ার কত দেওয়া আছে, 116 ওয়াট, তাহলে 16 গুণন 4 মিনিট, তাহলে 4 মিনিটকে অবশ্যই কি সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, তো তুমি এখানে দেখো গুণ করো, 4 কত 64, 64 গুণন 60, তাহলে দেখো এখানে কত 6 ছক 36, তুমি এটা ভাগ ভাগ করে নিবা। কিভাবে ভাগ করবা, দেখো যে 60 যোগ 4, ঠিক আছে, এটা গুণন 60। তো তোমার জন্য তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখো 6 ছক 36, তাই না? তাহলে এখানে দেখো কত হচ্ছে 36 যোগ, এবার দেখো 4 ছক 24, তাহলে 24 এই যে শূন্য, তাহলে এটা দেখো এবার ক্যালকুলেশন করো, দেখো তোমার কিন্তু যোগ করা হয়ে গেল, তাহলে 38 40, তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এবার দেখো 2 নাম্বার, 300 নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে সেটা 1.5 জুল কাজ হবে। তার মানে ডাব্লুর মান দেওয়া আছে, কতটুকু সংকুচিত মানে কি এক্স এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা 2 নাম্বার ম্যাথটা আমরা দেখি। দেখো আমরা কিন্তু স্প্রিং এর যে সঞ্চিত কাজ, স্প্রিং এর যে কাজ সেটা কিভাবে বের করে, স্প্রিং এর সঞ্চিত কাজ বা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি সেটা কিভাবে বের করে, ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার, দেখো আমরা এই সূত্রটা লিখব, ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইনটু কে ইনটু এক্স স্কয়ার। দেখো ডাব্লিউ এর মান জানা আছে, এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি করব, এক্স স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 2 গুণ হয়ে যাবে কে ভাগ হয়ে যাবে, তাহলে 2 ইনটু ডাব্লিউ ডিভাইড বাই কে। এখানে অতএব এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে দেখো রুট ওভার 2 ইনটু ডাব্লিউ, তাহলে ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান কিন্তু 1.5 দেওয়া আছে, 1.5 ডিভাইড বাই কে এর মান কত, কে এর মান কিন্তু 300, কে এর মান হচ্ছে 300। ঠিক আছে, তো দেখো 2 গুণন 1.5 কত 3, তাহলে উপরে থাকে 3 আর নিচে থাকে 300, তাহলে 3 দিয়ে 300 কে ভাগ করলে কত থাকে 100 না, তাহলে 1/100, আর 100 কে রুট করলে কত হয় 10, তার মানে 1/10, তাহলে 1/10 কে তুমি লিখতে পারো কত 0.1 মিটার। ঠিক আছে, 0.1 মিটার, তাহলে আমাদের কতটুকু প্রসারিত করতে হবে বা কতটুকু সংকুচিত সেটা হচ্ছে 0.1 মিটার। এবার আসো 3 নম্বর প্রশ্ন, বলছে 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে 10 মিটার উঠাতে হলে সম্পাদিত কাজ করতে হবে। খাড়া উপরের দিকে, তাই না? তাহলে কোনো অনুভবের সাথে কোণ নাই, দেয়ালের সাথে কোণ নাই, এরকম নাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল ডিরেক্ট কি হবে, এমজি এইচ, ডাব্লিউ ইকুয়াল ডিরেক্ট কি হবে, এমজি এইচ। মান বসায় দাও, 5 কেজি 5 গুণন 9.8 গুণন 10, তাহলে 9.8 গুণ 10 করলে 98, 98 সাথে 5 গুণ করলে কত হয়, 5 আর 40, 40 শূন্য, 8 থেকে 4 5 নং 45 আর 4 কত 89। তাহলে দেখো, তো এরকম ভাবে কিন্তু আমরা মানগুলো বের করে ফেলতে পারবো ইজিলি। তাহলে এত জুল। তো পরের প্রশ্ন চলে যাই। তো পরের প্রশ্ন দেখো, আমাদের অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 10 মিটার দীর্ঘ একটি মই বেয়ে 10 সেকেন্ডে 20 কেজি ভরের বোঝা সহ 80 কেজি ভরের একজন লোক ছাদে ওঠে, লোকটির কাজ ও ক্ষমতা নির্ণয় করতে বলছে। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা দেখছিলাম, সেটা ছিল হচ্ছে আনুভূমিকের সাথে কোণ, এখানেও আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে। তাহলে আমরা আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকলে কি জানি, আনুভূমিকের সাথে কোণ। তাহলে চিত্রটা যদি তোমাকে বলি, দেখো এই যে এরকম চিত্রটা, ঠিক আছে, তো এখানে থিটা দেওয়া আছে, তাহলে যেহেতু লোকটা উপরে উঠতেছে, তাহলে এম ভরের একটা লোক উপরে উঠতেছে, তাহলে এখানে টোটাল এম কিন্তু লোকের ভর ছিল হচ্ছে 80 কেজি, সে মাথায় আরো 20 কেজি বোঝা নিছে, তাহলে টোটাল কত হচ্ছে 80 যোগ 20, তার মানে লোক মানে টোটাল যে ভর সেটা হচ্ছে তোমার 100 কেজি। ঠিক আছে, 100 কেজি কাউন্ট হবে। তাহলে যেহেতু উপরে উঠতেছে, তার মানে এটা বল কি কাজ করবে, নিচের দিকে এমজি বল কাজ করবে, তাহলে অবশ্যই তোমার এমজি এর দিক উপাংশ নিতে হবে। তাহলে এমজি এর দিক উপাংশ কি হবে, আমাদের ময়ের দৈর্ঘ্য এল, যদি ময়ের দৈর্ঘ্য আমরা এল ধরি, তাহলে কি হবে এল সাইন থিটা, এল
সাইন থিটা হবে এই যে এম জি এর দিকে উপাংশ। তাহলে আমাদের ডাব্লিউ সমান আমরা তো জানি কি হবে বলো তো, এম জি ইন্টু এল সাইন থিটা, যদি আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকে, আর যদি লম্বের সাথে এই যে উলম্বের সাথে কোণ, তাহলে কি হয়তো কস থিটা হতো। ঠিক আছে, তাহলে এম এর মান দেখো কত দেওয়া হচ্ছে 100 গুণন 9.8, মুয়ের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার হচ্ছে 10। হ্যাঁ, সাইন থিটা, সাইন কয় ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে তোমাকে ইজি মানটাই দিছে। তাহলে 100 গুণন 9.8, তাহলে এখানে কত 980, তার সাথে আবার 10 গুণ, তার মানে কত 9800 গুণন হাফ। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত আমরা জানি 4.9, তারপরে দুইটা শূন্য, তার মানে 4900 হবে উত্তর। ঠিক আছে, 4900 হবে উত্তর। তাহলে এখানে কত হবে 4900, এত কি বলো তো, এত জুল। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাই 5 নম্বরে। তো 5 নম্বর প্রশ্ন তো আমাকে বলছে একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তা 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে, 5 মিনিটে কত কাজ করতে হবে? তাহলে এখানে বিষয়টা বুঝো কি বলছে তোমাকে। একটি ঘোড়া 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তা টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে, তো সমবেগে সরাতে হবে, তাই তো। তো সমবেগে সরাতে হলে এর কত 5 মিনিটে কত কাজ হবে? টি কিন্তু দেওয়া আছে, টি দেওয়া আছে, তো সরণ তোমাকে বের করতে হবে, তাই না, সরণ বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে সরণটা বের করব। তাহলে কেন আমাদের কি দেখো সরণটা তাহলে বের করতে হবে, তাই না। সরণ আমাদের দেওয়া নাই, তো সরণের সূত্র কি হবে বলো তো। তো আমরা যদি সমবেগে জানি, সমবেগের সূত্র, তাহলে ভি ইকুয়াল আমরা জানি কি বলতো, ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি না। তাহলে এস সমান আমরা কি লিখতে পারি, এস সমান লিখতে পারি হচ্ছে ভিটি, এস সমান কি লিখতে পারি ভিটি। তাহলে এস এর মান তুমি কিন্তু পেয়ে যাবা। তাহলে সরণ দেওয়া আছে, সময় কিন্তু দেওয়া আছে 5 মিনিট, তার মানে এখান থেকে তুমি লিখতে পারো 2 গুণন 5 মিনিটকে লেখা যায় সেকেন্ডে প্রকাশ করতে হবে গুণন 60। তাহলে দেখো 5 দুগুণে 10, আর এখানে কত 60, তার মানে এখানে কি লিখতে পারি আমরা 600, কি লিখতে পারি 600 মিটার। ঠিক আছে, তাহলে কাজের পরিমাণটা কত দেখো, বলের সাথে তার কত 30 ডিগ্রি কোণে সরানো হচ্ছে, তাই না, বা বল বেগ যেদিকে সরানো হচ্ছে ওইদিকে হবে, তাহলে মধ্যবর্তী 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল তুমি লিখতে পারো এফ এস কস 30 ডিগ্রি। আচ্ছা, এফ এস কস 30 ডিগ্রি, তাহলে এখানে cos 30 ডিগ্রি মান কিন্তু √3/2। তাহলে এখানে দেখো এফ এর মান তো কত কত ডিগ্রি, 120 নিউটন বল তৈরি প্রয়োগ করে, এস এর মান দেওয়া আছে 600, আর cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত থাকে 3000। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো 3 বারং কত হয় 36, তাই না, 3 বারং 36, তাহলে 36 সাথে আবার √3 গুণ কত, √3 মানে 1.7, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কিন্তু মানটা পেয়ে যাবা। তাহলে 36 যোগ 1.5 মানে 36 এর অর্ধেক, তাহলে 36 এর অর্ধেক আমরা কত 1800, তাহলে যোগ করলে কাছাকাছি যে মানটা হবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। ঠিক আছে, কাছাকাছি যে মানটা হবে সেটা কি হবে, আমাদের উত্তর হবে। এবার দেখো অপশন দেখে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজেই বের করে ফেলতে পারতাম। এবার দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, 10টি ইট একটির উপর আরেকটি রেখে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো, কাজের পরিমাণ, প্রতিটি উচ্চতা দেওয়া আছে, প্রতিটিতে ভর দেওয়া আছে। তো আমরা এই টাইপের প্রশ্ন কিছুক্ষণ আগে দেখলাম যে এটার সূত্র কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অবশ্যই তোমাকে এইচ দেওয়া থাকতে হবে, এম জি এইচ ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। ঠিক আছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু। তো এনটা কি, এন হচ্ছে
ইটের সংখ্যা, তো ইটের সংখ্যা দেওয়া আছে 10টা, তাহলে মানগুলো বসাও। এম ইটের ভর কত 1 কেজি গুণন 9.8 গুণন ইটের উচ্চতা কত 0.25, তো 0.25কে আমরা কিন্তু 1/4ও লিখতে পারি। তাহলে গুণ n ইন্টু n কত 10, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইড বাই 2, তো এটা দিয়ে কাটলে কত 2 5 থাকে 5 নং 45, তাহলে দেখো 1 গুণন 9.8 গুণন 1/4 গুণন 5 নং 45। তাহলে এবার দেখো এটা ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাবো, টোটাল মানটা কিন্তু পেয়ে যাব। তো দেখো এটা 9.8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.9, যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 4.9, 4.9 কে আবার 2 দিয়ে ভাগ করে যায় তাহলে কত হচ্ছে দেখো তো, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 আর 9 কে ভাগ করলে কত থাকে বলতো 4.5, তো এরকম কিছু একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কত হবে, তাহলে দেখো 4.9 ভাগ 2, তাহলে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে তোমার হচ্ছে 24.5 বা 2.45, ঠিক আছে 2.45 হচ্ছে। তো 2.45 এর সাথে আবার 45 গুণ করতে হবে, তাহলে 2.45, তাহলে 45 দুগুণে কত হয় 90, তাহলে 90 থেকে একটু বেশি, তার মানে 100 থেকে একটু বেশি মান হবে, তো আমাদের এখানে অ্যান্সার হবে তোমার 110। তো তোমার অপশনে দেখবা যে 110 বা 100-র উপরে একটা মানই থাকবে, ঠিক আছে, তো তখন তুমি কনসিডার করে বা একটা আনুমানিক মান ধরে কিন্তু এটা করে ফেলতে পারবা, ঠিক আছে। এবার দেখো আমরা শক্তি সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো দেখবো। তো শক্তি টাইপের প্রশ্ন দিলে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে তোমার কি দেওয়া আছে। যদি তোমাকে বেগ দেওয়া থাকে তাহলে তুমি কি লিখবা, যে ইকে ইকুয়াল টু হাফ এম স্কোয়ার, ইকে ইকুয়াল টু হাফ এম স্কোয়ার। এবং দেখো গতিশক্তিটা আমাদের কি হচ্ছে, দেখো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করব, যেখান থেকে আসলে প্রশ্ন আসে। তো আমরা প্রথমে কি দেখলাম যে বেগের কারণে তোমার যদি কি দেওয়া থাকে, যদি তোমার বেগ দেওয়া থাকে তাহলে তুমি কি বের করবা, গতিশক্তি বা যে শক্তিটা পাবো সেটা কি পাবো, গতিশক্তি, গতির কারণে যে শক্তি সেটাই গতিশক্তি। সূত্র কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো ভরটা তো স্থির, হাফটাও স্থির, তাহলে দুইটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ই কে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তার মানে কি ই কে হচ্ছে ভি স্কোয়ারের সমানুপাতিক। তাহলে তুমি এই টাইপের প্রশ্নগুলো লিখতে পারো ই ওয়ান বা ই টু ডিভাইড বাই ই ওয়ান, এটা সমান কি লিখতে পারো ভি টু ডিভাইড বাই ভি ওয়ান, এটার পরে কিন্তু স্কোয়ার, ঠিক আছে। তাহলে ই টু সমান কি হবে বলতো, এন স্কোয়ার ইন্টু ই ওয়ান, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। ই টু সমান হবে এন স্কোয়ার ইন্টু ওয়ান। তো এন স্কোয়ার জিনিসটা কি, এন স্কোয়ার হচ্ছে এনটা হচ্ছে বেগ যত গুণ করা হয়, বেগ যত গুণ। তো তোমাকে অনেক সময় প্রশ্ন আসবে যে বেগটা আমরা এন গুণ করা হলে গতিশক্তি কত হবে, তাহলে তোমাকে যদি বলি বেগ দ্বিগুণ করো তাহলে কত হবে, গতিশক্তি 4 গুণ হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে, বুঝতে পারছো। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের কি থাকবে, আরেকটা শক্তি আছে বিভব শক্তি। যদি তোমাকে এইচ দেওয়া থাকে, তুমি কি শক্তি বের করবা, শক্তিটা হবে তোমার বিভব শক্তি, মানে কি এমজি এইচ, ঠিক আছে, এমজি এইচ। তো এখানে দেখো এম এবং জি দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, তার মানে দেখো ই প্রপোর্শনাল টু এইচ। তাহলে কি হবে বলতো, এইচ যত বেশি হবে বা উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি কি হবে তত বেশি হবে। এবং এই যে বিভব শক্তি বা গতিশক্তি এগুলো কি টোটালি কি বলতো কাজে রূপান্তর হতে হবে, ঠিক আছে। তো তোমাকে যদি কাজ চাই এখান থেকে কিন্তু তুমি দুইভাবে করতে পারো, যে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে, দেখো এফ এস, তাই না, এটা আমরা জানি। তো এটা সমান আবার তুমি লিখতে পারো হাফ এম ভি স্কোয়ার অথবা এম জে, তোমার প্রয়োজন সাপেক্ষে তোমার যেখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এফ এস তোমাকে হয়তো বলতে পারে যে ভি বেগ প্রাপ্ত, দেখো তোমাকে এরকম একটা প্রশ্ন আসলো যে একটা বুলেট এখানে ভি বেগে প্রবেশ করলো, ঠিক আছে, ভি বেগে প্রবেশ করার ফলে এস দূরত্ব যাওয়ার পরে থেমে গেল, তাহলে কত বাধাদানকারী বল প্রকাশ করছিল, বলের জন্য সে থেমে গেল, তাহলে এফ এর মান বের করতে হবে। তাহলে তুমি দেখতে পারো এফ ডট এস ইকুয়াল টু কত, হাফ এম স্কয়ার। তখন তোমাকে এই যে এস এর মানটা দেওয়া আছে, এফ এর মানটা বের করতে হবে, তখন এই যে এফ ইকুয়াল টু ভাগ করে বের করবা। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের লাগবে, সমন্বয়কারী সূত্র, ঠিক আছে। তাহলে যখন আমরা ম্যাথ করবো তখন তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে যে আসলে কখন কোন লাগতেছে, ঠিক আছে। তাহলে আর একটু আমরা এখানে দেখি আরো কিছু সূত্র আছে। তো দেখো ইপি ইকুয়াল টু এমজি এইচ ওয়ান, দেখো আমরা কি বললাম, যখন এলে উচ্চতার পার্থক্য হবে তখন আমরা কিছু না দেখলাম কাজের সূত্র কি ছিল, উচ্চতার পার্থক্য হলে এই সূত্র। এবার তোমাকে বেগের পার্থক্য ভি ওয়ান থেকে ভি টু গেল তখন আমার কি এই সূত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিছু না এইটা দেখলাম। তাহলে নোট ই কে ইকুয়াল টু হাফ এম স্কয়ার, তাহলে ই কে সমানুপাতিক এমটা তো হবে না যদি ভি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। যদি ভি কনস্ট্যান্ট মানে তোমাকে বলে দিলাম যে বেগটা সমান, তাহলে কি হবে, তাহলে ই কে প্রপোর্শনাল টু এম।
তারপর ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই ঘুরে ফিরে প্রশ্ন আসে যে ই কে বা ই ইকুয়াল কত, ই ইকুয়াল আগে শুধু ভরবেগের সাথে সম্পর্ক, পি স্কোয়ার ডিভাইড বাই টু এম। এই যে পি, এই পিটা কিন্তু আমাদের ভরবেগ, পি হচ্ছে কি ভরবেগ। তো এখান থেকে তুমি লিখতে পারো ই সমানুপাতিক পি স্কোয়ার। তো এটাও কিন্তু তুমি লিখতে পারো যে ই টু ইকুয়াল কত হবে, এন স্কোয়ার ইন্টু পি। তো পি এন স্কোয়ার ইন্টু ই, হ্যাঁ, এন স্কোয়ার ইন্টু ই ওয়ান। তাহলে এনটা কি, এন হচ্ছে তুমি ভরবেগ কত গুণ করতেছো, ভরবেগ কত গুণ করতেছো। তাহলে এই যে এখান থেকে আমরা দেখলাম ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি। তো প্রশ্ন থাকবে তোমাকে অনেক সময় বলবে যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত। তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে ওই যে এম জি এইচটাই কিন্তু হাফ এম স্কোয়ার, এম জি এইচটাই কি হবে, হাফ এম স্কোয়ার, ঠিক আছে। তো এই কনসেপ্টটাই কিন্তু করতে হবে। তাহলে দেখো এম জি এইচ সমান এফ এস বললাম, যখন এইচ দেওয়া থাকবে তোমাকে কাজের মান বের করতে হবে, তখন আমি এটা অ্যাপ্লাই করবো, হ্যাঁ। তারপর হাফ এম বি স্কোয়ার, এটা সমান এফ এস লেখা যাবে, এম জি এইচ। ভি সমান কি লেখা যাবে, টু জি এইচ রুট ওভার টু জি এইচ। কেন, কারণ যে দেখো এই যে এম বি হাফ এম স্কোয়ার সমান আমরা কি এম জি এইচ লিখবো, ঠিক আছে। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় এই যে এখানে তোমার এম জি এইচ যা, এবং সর্বনিম্ন বিন্দুতে তোমার হাফ এম বি স্কোয়ার, এই জিনিসটা কি তা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এম জি এইচ এর মান যা, সর্বনিম্ন উচ্চতায় হাফ এম স্কোয়ারের মান একই, ঠিক আছে। এবং এটা কি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, কারণ এখানে আমাদের কি দেখো এইচ এর মানটা জিরো, যার কারণে এম জি এইচ এর মানটা কি হবে বলো তো, এম জি এইচ এর মানটা জিরো। আবার এখানে দেখো বেগটা জিরো হয়ে যায়, যার কারণে ই কে এর মানটা জিরো হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই যে ইপি ইকুয়াল টু এম জি এক্স, তাহলে এখানে আমাদের সরল দোলকের কিছু জিনিসপাতি দেওয়া আছে। তো সরল দোলকের ক্ষেত্রে দেখো এ বিন্দুতে, এ বিন্দু কোনটা, এই যে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সাম্য অবস্থান, এই বিন্দুটা কি হবে, সাম্য অবস্থান। তো সাম্য অবস্থানে আসলে তোমার গতিশক্তি হয় সর্বোচ্চ, গতিশক্তি হবে কি সর্বোচ্চ। তাহলে গতিশক্তি সর্বোচ্চ হলে সূত্র কি, ওমেগা এ। ওমেগাটা কি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে তোমার ই কে হবে কি কৌণিক বেগ। তাহলে এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি কিন্তু জিরো। কেন পোটেনশিয়াল এনার্জি জিরো, দেখো এই যে এখানে যখন আসলো তখন কি ভূমি থেকে উচ্চতা কত, জিরো না, ভূমি থেকে উচ্চতা জিরো। তাহলে সাম্য অবস্থানে বিভব শক্তি জিরো, কিন্তু গতিশক্তি কি সর্বোচ্চ। আবার দেখো বি বিন্দুতে, এই যে বি বিন্দু, বি বিন্দু কিন্তু সাম্য অবস্থান না। তাহলে বি বিন্দুতে গতিশক্তি কি হবে, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন ইপি সমান কি হবে, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। সি বিন্দুতে কে সমান হবে জিরো, কেন, এই যে সি বিন্দু কি সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় কি বলো তো, বেগের মানটা জিরো চলে আসে, গতিশক্তি জিরো। এখানে বিভব শক্তিটা হবে সর্বোচ্চ, তখন হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে। আবার তাহলে মোট শক্তি কি হবে, এই যে সরল চালিত গতির ক্ষেত্রে মোট শক্তি ই ইকুয়াল হবে ই কে প্লাস ইপি, তার মানে গতি শক্তি যোগ বিভব শক্তি, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে টোটাল শক্তিটাকে আমরা হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার আকারে লিখতে পারি, বা হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের সবসময় প্রয়োজন, একদম মুখস্থ রাখবা, ঠিক আছে, একদম মুখস্থ রাখার চেষ্টা করবা। তো চলো দেখি আমরা কিছু প্রশ্ন সলভ করি, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো 16 কেজি ভর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি দুটি খণ্ড বিভক্ত হয়ে গেল। তো 12 কেজি ভরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অন্য প্রকারের গতিশক্তি কি হবে। তো এটাকে আমাদের ভর বেগের সংরক্ষণশীল নীতি মেনে চলার পর আমরা ভি2টাকে বের করব, ঠিক আছে। তো সকল ঘটনায় কি হয়, ভর বেগের সংরক্ষণশীলতা মেনে চলে। তো প্রথম অবস্থায় যে ভর থাকে, দ্বিতীয় অবস্থায় ভর কি সেম। তাহলে 16 কেজি ভর, প্রথম ভরটা কি ছিল ভাই, প্রথম 16 কেজি এম, এবং ভি ছিল কি স্থির, স্থির অবস্থায় ছিল। তারপর বিপরীত হয়ে তোমার এম ওয়ান ভর হইলো, আবার কি এম টু ভরে বিভক্ত হয়ে গেল। তারপরে এম, এখানে আমরা বেগটা দেখো ভি2 পাইলাম, ভি2, আর এখানে দেখো এম2 দেওয়া আছে। তারপর তুমি এম1 আছে কিন্তু ভি1 তোমার জানা নাই। তো প্রাথমিক অবস্থায় যে ভরবেগ যে এমভি, এটা ইকুয়াল এই দুইটা কণা, যে দুইটা কণায় ভাগ হয়ে গেছে, এই দুইটা কণার ভরবেগটা কি হবে, সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, এমভি ইকুয়াল এম1 ভি1 প্লাস এম2 ভি2, ঠিক আছে, এম2 ভি2। তাহলে দেখো এম ভিটা কি স্থির না, এটা জিরো হয়ে যাবে, তাহলে তোমাকে ভি1 বের করতে হবে। তাহলে ভি1 ইকুয়াল কত হবে বলো তো, এম2 ভি2 ডিভাইড বাই এম1। তাহলে এভাবে মান বের করলে আমরা কি পাবো, এম2 এর মান ছিল 12 গুণন 4 ডিভাইড কত 4, তাহলে 4 4 কাটা গেল, থাকলো কত 12। তাহলে তোমাদের গতিশক্তি হবে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে এম এর মান দেখো 4 কেজি, আর ভি এর মান কত 12, 12 পুরো স্কোয়ার মানে কত 144, 2 দিয়ে গেল 2, তাহলে 144 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 288। এবার দেখো 20 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক হতে গুলি ছুড়লে গুলিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয়। তো গুলির ভর যদি 100 গ্রাম এবং গুলিটা একটি কাঠের তক্তায় 20 সেন্টিমিটার দূরত্ব প্রবেশ করলো, তার মানে এখানে তোমার এস দেওয়া আছে। তাহলে থেমে গেলে উহার উপর প্রযুক্ত বাধাজনিত বল কত, বাধাজনিত বল কত। তো আমরা এই টাইপের প্রশ্ন আগে দেখছিলাম, বলছিলাম যে ডাব্লিউ গেলে কত হবে, হাফ এম স্কয়ার। যদি কোনো কি থাকে, বেগ দেওয়া থাকে, বুলেট হচ্ছে দেয়ালে ঢুকে যাচ্ছে, কাঠের গুঁড়িতে ঢুকে যাচ্ছে, তখন কি ডাব্লিউ বলতে এফ এস আমরা লিখতে পারি হাফ এম স্কয়ার। তাহলে ডাব্লিউ সমান কি ছিল ভাই, এফ এস না,
এসটা কি যতটুকু দূরত্ব গেছে এবং এফটা কি বাধানকারী বল, এটা সমান কি হবে হাফ এমভি স্কয়ার। তো তোমাকে এফ এর মানটা বের করতে বলছে, তাহলে এফ সমান তুমি কি লিখবা 1/2s, আর উপরে হবে কি এমভি স্কয়ার। মানগুলো বসাইলে আমরা পেয়ে যাবো এম কত 20 কেজি। এমটা কি অবশ্যই বন্দুকের না, যেটা ভেদ করছে কি বুলেট না, তাহলে বুলেটের তোমার ভর লাগবে। 100 কেজিকে আমরা কি লিখতে পারি 0.1 কেজি লিখতে পারি 100 গ্রামকে। হ্যাঁ, গুণন ভি স্কয়ার, ভি কত, গুলিটা 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 10 × 10 আমরা করবো। আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে যেগুলো স্কয়ার সেগুলো আমরা কি দুইটা আকারে লিখবো, যেমন 10 এর স্কয়ারকে 10 × 10 লেখা যায়, ঠিক আছে। 2 × 0.2। দেখো এই যে এটা কাটলে কিন্তু 2 হয়, এটা কাটলে কত হয় 5 হয়, এটা কাটলে কত হয় 5 হয়, তাহলে 5 5 গুণ করলে কত হয় 25 হয়। এইভাবে কিন্তু প্রশ্নগুলো করতে হবে। তারপর দেখো 5 কেজি ভরের একটি পাথরকে 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 5 সেকেন্ড পর ওর গতি শক্তি কত? তো উপরের দিকে নিক্ষেপ করা, তাই না, উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে উপরের দিকে 5 সেকেন্ড দেওয়া আছে, তাহলে তোমাকে 5 সেকেন্ড পরে বেগটাকে বের করতে হবে। যখন আমরা জানি কি জিটা হচ্ছে নিচের দিকে পজিটিভ, আর যখন উপরে ফেলা তখন কি হবে জিটা নেগেটিভ। তাহলে এখান থেকে ভি ইকুয়াল আমরা জানি কি ইউ মাইনাস জিটি, টি সময় পর ভি বেগ, ঠিক আছে। তাহলে ইউ কত ছিল, আদি বেগ ছিল 50, মাইনাস জি এর মান হচ্ছে 9.8 গুণন 5, 5 নং 35, 5 আর 40, তাহলে এখানে কত 49, তাই না। তাহলে 50 মাইনাস হচ্ছে তোমার 49 ডিভাইড বাই কত 1, তাহলে 5 সেকেন্ড পরে তুমি ভিটা পাইলা। তাহলে ই কে কত হবে, ই কে ইকুয়াল হবে হাফ ইনটু এমভি স্কয়ার, হাফ ইনটু এমভি স্কয়ার। এম এর মান দেখো জানা আছে 5 কেজি, তাহলে হাফ ইনটু 5 গুণন 1 স্কয়ার মানে কত 2.5 জুল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আপনাদের সলভ করতে হবে। এরপর প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটি বলকে উপরে দিকে ছেড়ে দেওয়া হলো। মাটিতে স্পর্শ করার মুহূর্তে তার গতি শক্তি ছিল হচ্ছে 900 জুল। মাটিতে স্পর্শ করার মুহূর্তে, তাহলে বলটি কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। তো যে ভাই ভূমি স্পর্শ করার মুহূর্তে যে ই কে না, এটা হচ্ছে তোমার এই যে এই অবস্থানে কিন্তু এম জি, তাহলে তুমি কিন্তু ই কে ইকুয়াল টু এম জি লিখতে পারো, অথবা হাফ এম স্কয়ার। এটা আমরা কয় নাম্বার সলভ করছি, 4 নাম্বারটা সলভ করছি। তাহলে এটা বলি, তাহলে এই টাইপের প্রশ্নগুলো তুমি কিভাবে সলভ করবা। যদি তোমাকে বলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, বা তোমাকে নিচে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতি শক্তি দেওয়া থাকলে কত উচ্চতা থেকে নিক্ষেপ করছে, এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে তুমি যা সুন্দর মতো এই যে গতি শক্তি ইকুয়াল টু কি এইচ উচ্চতায় বিভব শক্তি লিখে দেবা। তাহলে এখান থেকে তুমি লিখবা এম জে এইচ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, ঠিক আছে। কারণ কি ভূমি স্পর্শ করলে গতি শক্তি সর্বোচ্চ, আর উপরে কি এম জে এইচটা সর্বোচ্চ, তাহলে দুইটা কি সমান হবে, তার মধ্যে এইচ বের করতে হবে। তাহলে দেখো এম এম আমি উপরে কাটা দিলাম, তাহলে এইচ এর মানটা কি হবে 1/2g ইন্টু ভি স্কয়ার, উপরে ভি স্কয়ার লিখতে পারি, ভি স্কয়ার বাই 2g। তাহলে ভি এর মানটা দেখো জানা আছে কত, ভি এর মান জানা আছে, ভি এর মান আমার জানা নাই, জাস্ট ডিরেক্ট আমাদের এম স্কয়ার দিয়ে দিছে, তাই না। তাহলে ডিরেক্ট এম স্কয়ার দিয়ে আছে, তো আমরা সুন্দর মতো এম দিয়ে জাস্ট ভাগ করে দিব। তাহলে উপরে কি হবে 980, আর নিচে তার ভর দিয়ে ভাগ, ভর কত 5, তাহলে ভাগ করলে আমরা কি পাবো, আর এই যে এম জি জিটা পাওয়া যাবে না, এই যে জিটা পাওয়া যাবে 9.8, তাহলে 9.8 দিয়ে তাকে ভাগ করলে কত 100, আর 100কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কি পাবা 20 পাবা, ঠিক আছে। তাহলে টোটালি কত হচ্ছে 20 মিটার উচ্চতায় সে ছিল। হ্যাঁ, এবার দেখো 5 নাম্বার, 200 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার উচ্চতা থেকে নিচে দিকে পড়ে যাচ্ছে, তাহলে ভূপৃষ্ঠে স্পর্শ মধ্যে গতি শক্তি কত। ওই যে বললাম তোমাকে এইচ দেওয়া থাকলে গতি শক্তি বের করতে হবে, আর বেগ বা গতি শক্তি দেওয়া থাকলে এইচ বের করতে হবে। তখন কি ডিরেক্ট সূত্র করে দিবা এম জে ইকুয়াল টু হাফ এম স্কয়ার, বা এম জে ইকুয়াল কত ই কে গতি শক্তি, ঠিক আছে। তাহলে এম জে এর মান যা হবে গতি শক্তির মানটাও কি সেম হবে ভূমি স্পর্শ করার সময়, ঠিক আছে। এম জে কি হবে 0.2 গুণন 9.8 গুণন 10, তো 10 গুণন 9 মানে কি 98, সাথে 0.2 গুণ করলে কত হয় 19.6, ঠিক আছে 19.6। তারপরে প্রশ্ন দেখো, আমরা কিছু দেখি কনসেপচুয়াল ম্যাথ। তো 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে পেরেককে 2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করায় এটি 10 সেন্টিমিটার ঢুকে গেল। দেয়ালের বাধানকারী বল কত। এই যে বাধানকারী বল, তাহলে 1 নম্বর প্রশ্নটা কি হবে, বাধানকারী বল বের করতে বললে আর এস সরণ থাকলে এফ এস ইকুয়াল টু লিখবো হাফ এম বি স্কয়ার, এফ এস সমান লিখবো হাফ এম বি স্কয়ার। তাহলে এফ এর মান তোমাকে বের করতে বলছে, তাহলে বাধানকারী বল এফ ইকুয়াল টু কত হবে 1, আমরা উপরে লিখবো এম বি স্কয়ার ডিভাইড বাই নিচে কি হবে 2s, ঠিক আছে। তাহলে দেখো এম এর মান কত দেওয়া আছে, এম 5 কেজি, তাহলে 5 কেজি হাতুড়ি, তাহলে 5 গুণন ভি কত 2 এর পুরো স্কয়ার, তাই না 2 এর পুরো স্কয়ার ডিভাইড বাই 2 গুণন কতটুকু সমান হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে 10 গুণন tan ইনভার্স x ইনভার্স 2। তাহলে এখান থেকে একটা 2 কিন্তু কাটা যাবে, তাহলে 5 দুগুণে কত হলো, উপরে থাকলো 10,
আর নিচে থাকলো 10 ইন্টু 10 গুণন টেন ইনভার্স 2। তাহলে 10 10 কাটা গেল, থাকলো কত 1/10 ইনভার্স 2। তাহলে টেন ইনভার্স 2 মানে কি 1/1/10 এর উপরে স্কয়ার, তাহলে উপরে চলে গেল, তাহলে আলটিমেটলি কত 100 নিউটন। ঠিক আছে, এর অ্যান্সার কত হবে 100 নিউটন। বুঝতে পারছো? এবার আসলে 2 নাম্বার প্রশ্ন। তো 10 মিটার উঁচু স্থান থেকে 180 গ্রাম ভর বিশিষ্ট কোনো বলকে ফেলে দিলে যদি বলটি পুনরায় 8 মিটার উঁচু অবস্থানে উঠে যায় তাহলে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে? তাহলে আমরা কিন্তু এটা দেখছিলাম যে টোটাল যে শক্তি E ইকুয়াল কত হবে m ইন্টু g1 মাইনাস g2। তো এটা অ্যাপ্লাই করলে কিন্তু এই সূত্র পাওয়া যাবে। এই টাইপের ম্যাথ আমরা একটা করছি। 3 নম্বর প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা দেয়ালে পেরেককে এত মিটার বেগে আঘাত করায় 25 সেন্টিমিটার ঢুকে গেল, দেয়ালে গড় বাধা করে। এখানে একই সেম ম্যাথ। তাহলে এফ ইকুয়াল কত হবে এম ভি স্কয়ার ডিভাইড বাই 2s, মান বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবা। এরপরে প্রশ্ন দেখো, 1 কেজি ভরের একটি হাতুড়ি কাঠের উপর উল্লম্বভাবে রক্ষিত একটি প্যারেককে নিচের দিকে পড়ছে 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে প্যারেকটি কাঠের 0.0 মিটার ঢুকে গেল, বাধাদানকারী বল। এখানেও আমরা সেম প্রশ্ন, এখানেও সেম সূত্র। ঠিক আছে, এখানেও কিন্তু সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এ বিকল্প কত 1 mv স্কয়ার ডিভাইড বাই 2s। সেখানে আসলে একই টাইপের প্রশ্নগুলো দিয়ে দিছে। 5 নম্বর দেখো, 25 গ্রাম ভরের একটি বুলেট 500 মিটার পার সেকেন্ড বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করে এত মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, বস্তুর ভিতর দিয়ে যাওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয়িত হলো? তাহলে এই যে এখানে আমাদের বেগ দেওয়া আছে, এখানেও বেগ দেওয়া আছে না, দুইটা বেগের কি পার্থক্য দেওয়া আছে না, এখানে দুইটা বেগের পার্থক্য দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ই কে গেল যখন পার্থক্য দেওয়া থাকবে তখন কি মানে v1 দেওয়া আছে v2 দেওয়া আছে, তখন কি হবে m হবে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো হাফ ইন্টু 25 গ্রাম, তাহলে 25 গ্রামকে আলটিমেটলি কি লেখা যায় 0.025 কিন্তু লেখা যায়, ঠিক না, 0.025। 0.25 ইন্টু এখান থেকে তুমি 500 উপর স্কয়ার করবা মাইনাস 100 উপর স্কয়ার করবে। ঠিক আছে, তো দুইটা ক্যালকুলেশন করে বিয়োগ করে দিবা, বিয়োগ করলে তুমি মানটা কিন্তু পাবা। তাহলে এখানে আমাদের একটু প্রবলেম হচ্ছে। 500 কত 5 5 25 না, তাহলে 25 তাহলে এখানে তুমি পাচ্ছ কত 25 দুইটা শূন্য, এভাবে করে নিও। ঠিক আছে, দেখো 20 কেজি ভরের একটি কণার বেগ দেওয়া আছে ভেক্টরে। ঠিক আছে, তাহলে গতি শক্তি কি হবে? তাহলে প্রথমে আমরা কি করব, ভেক্টরের মানটা বের করব। কি করব, ভেক্টরের মানটা ভি মানটা বের করব। তাহলে টোটাল ভি কত হবে, ভি সমান হবে তোমার রুট ওভার 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার। দেখো 4 4 16, এখানে আছে 25, এখানে আছে কত 36। তাহলে সবগুলা যোগ করতে হবে। তো যোগ করে দেখি আমরা কত আসে, রুট ওভার দেখো 16 যোগ 25 যোগ কত 36। তাহলে যদি এটা ক্যালকুলেশন করি আমাদের মান চলে আসে হচ্ছে মানটা চলে আসে আমাদের রুট ওভার 77। ঠিক আছে, মানটা চলে আসে রুট ওভার 77। এবার বলছে বেগ গতি শক্তির মান বের করতে, হলে ই এটা সমান কত হবে হাফ ইন্টু এম বি স্কয়ার, এর মান কত আছে 20, 20 গুণন রুট ওভার 77 তারপরে স্কয়ার। তাহলে স্কয়ার করলে 77 কাটা যাবে। তাহলে এখানে দেখো 2 দিয়ে এটা কাটলো 10 থাকে, তাই না? তাহলে আলটিমেটলি অ্যান্সার কি হবে বলো তো, 10 গুণন 77, তার মানে কত 770 এত জুল। তো এই প্রশ্নগুলো তোমরা এইভাবে সলভ করবা। তোমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, একটি স্প্রিং এর সরণ হচ্ছে x সেন্টিমিটার, যদি সরণ বা ওই যে x পরিমাণ যে সংকুচিত প্রসারিত হচ্ছে এটা, তার বিভব শক্তি যদি u হয় তাহলে সরণ কত হলে বিভব শক্তি দ্বিগুণ হবে? তাহলে সরণ কত হলে তোমাকে বিভব শক্তি দ্বিগুণ হবে এটা তোমাকে বলছে। ঠিক আছে, তাহলে সরণ বা বিভব শক্তির সূত্র কি আমরা জানি, বিভব শক্তি বা কাজ এটা সমান হচ্ছে হাফ ইন্টু কে এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে
সরণের সাথে কম্পেয়ার করতে বলছে, তাহলে ইউ সমানুপাতিক এক্স স্কোয়ার, ঠিক আছে। তো তোমাকে বলছে ইউ এর মান সরণ কত হলে বিভব শক্তি দ্বিগুণ হবে। তাহলে দেখো এখানে সরণের সাথে, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে রুট ওভার ইউ সমানুপাতিক কি হবে এক্স। তাহলে ইউ যত গুণ হবে এক্স হবে কি তার রুট গুণ, এক্স হবে তার রুট গুণ, বা এক্স এটা ইকুয়াল টু হবে কত রুট ওভার এন ইনটু এক্স, ঠিক আছে। এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত গুণ বলছে, ইউ কত গুণ হবে 2 গুণ না, তাহলে কি হবে এক্স এর মান কি হবে রুট 2 ইনটু এক্স, এক্স এর মান কি হবে রুট 2 ইনটু এক্স, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে ফেলবা। এবার আসো গতি শক্তি ও বিভব শক্তি। গতি শক্তি ও বিভব শক্তি আমরা অলরেডি জেনে গেছি, এবং আমরা গতি শক্তি বিভব শক্তি কি করে সংরক্ষণশীল সূত্র মেনে চলে। অর্থাৎ তুমি যদি এই যে এই পয়েন্টে যাও, এই যে এই পয়েন্টে আসো, তাহলে এই পয়েন্টে তুমি গতি শক্তি ই কে প্লাস ইপি এটার যোগফল যা, এই পয়েন্টে যদি আসো তাহলে ই কে প্লাস ইপি এর যোগফল সেম, এই পয়েন্টে যদি আসো ই কে প্লাস ইপি যোগফলটা কিন্তু সেম হবে। অর্থাৎ মোট শক্তি, মোট যে যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তিটা কি থাকে সংরক্ষণ থাকে। সংরক্ষণ মানে কি ভাই মানটা চেঞ্জ হবে না, মানটা কি থাকবে না চেঞ্জ হবে না। তো এখান থেকে আমাদের যে শর্টকাট যে প্রশ্নগুলো আসে তোমাকে বলবে যে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির এত গুণ হবে, এই টাইপের প্রশ্নগুলো আসে। তো তোমাকে প্রশ্নগুলো দেখো, তোমাকে এইচ উচ্চতা দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে এক্স উচ্চতায় গতি শক্তি স্থিতি শক্তি, প্রশ্নটা বুঝছো, তোমাকে বলবে গতি শক্তি স্থিতি শক্তির দ্বিগুণ। তোমাকে যদি দেওয়া থাকে স্থিতি শক্তির এন গুণ, তাহলে সূত্র হবে এক্স ইকুয়াল টু মানে কত উচ্চতায় আর কি ওই সূত্র অ্যাপ্লাই হবে, শর্ত অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এক্স উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে বিভব শক্তির এন গুণ যদি বলে তাহলে এক্স ইকুয়াল টু হবে এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। আবার তোমাকে যদি বলে গতি শক্তির এন গুণ দেওয়া আছে, এখানে কি বলছে স্থিতি শক্তির এন গুণ দেওয়া আছে, আর এখানে বলছে গতি শক্তির এন গুণ, তাহলে স্থিতি শক্তি গতি শক্তির এন গুণ হলে এক্স ইকুয়াল টু হবে এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে স্থিতি শক্তি গতি শক্তির সমান হলে এন ইকুয়াল টু কত হবে 1, স্থিতি শক্তি গতি শক্তির সমান হলে এন ইকুয়াল টু কত হবে 1 হবে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা কি হবে, যদি গতি শক্তির গুণ দেওয়া থাকে তাহলে কি হবে x ইকুয়াল টু nh বাই n প্লাস 1, আর যদি বিভব শক্তির গুণ দেওয়া থাকে মানে n গুণ করা হলো বিভব শক্তিকে, হ্যাঁ বিভব শক্তির n গুণ, তাহলে তখন কিন্তু h ডিভাইড বাই n প্লাস 1। তো এই শর্টকাটগুলো মাথায় রাখবা। তো চলো দেখি আমরা এখানে কি এমন টাইপের প্রশ্নগুলো আসে। তো এফ বল প্রয়োগে একটি ট্রেন এস দূরত্বে থামে, যদি আদিবেগ দ্বিগুণ করা হয় তবে কোন দূরত্বে ট্রেনটি থামবে। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে আসলে সূত্র কোনটা যায়, সূত্র কোনটা লাগে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ট্রেনটা কি বলছে এস দূরত্বে থামে, তাহলে আমরা এস এটা সমান কি লিখতে পারি, এস সমান লিখতে পারি ভি স্কোয়ার, হ্যাঁ ইউ স্কোয়ার, উল্টা সূত্র লিখে ফেলছি, ভি স্কোয়ার ইকুয়াল, দেখো ভি স্কোয়ার ইকুয়াল, দেখো ট্রেনটা কি বলছে থামতেছে, তার মানে কি ত্বরণটা কি হয়েছে মন্দন হয়েছে, কি হয়েছে মন্দন হয়েছে, তাহলে থেমে গেলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s এই সূত্র অ্যাপ্লাই, ঠিক আছে। তো তোমাকে বেগ শক্তি শেষ বেগ কিন্তু জিরো হয়ে যাবে, কেন কারণ থেমে গেল, থেমে গেলে কি হবে বলতো শেষ বেগটা জিরো হবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো 2s ইকুয়াল করলো ইউ স্কোয়ার, তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে s সমানুপাতিক কি হবে বলতো ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কি আসলো s সমানুপাতিক ইউ স্কোয়ার, অর্থাৎ তোমার হচ্ছে আদিবেগের কি আসলো, আদিবেগের হচ্ছে বর্গের সমানুপাতিক। তার মানে আদিবেগ যদি 1 গুণ হয় তাহলে s কি হবে 1 স্কয়ার, আদিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে s কি হবে s টু দি পাওয়ার 4, এরকম জিনিসপাতি কিন্তু হবে, বা 2s বা 4s এরকম কিন্তু হবে, ঠিক আছে। তাহলে দেখো আদিবেগ তোমাকে দ্বিগুণ করা হলো, তাহলে কোন দূরত্বে ট্রেন থাকবে, তাহলে s এর মানটা কি হবে 2, ইউ 2 গুণ করা হলে s এর মান কি হবে 4 গুণ হবে, হ্যাঁ ইউ যদি 3 গুণ হয় তাহলে s এর মান কি হবে 9 গুণ হবে। তাহলে s কি তুমি আদিবেগ বেগটা কয় গুণ করছো 2 গুণ, তাহলে s এর মানটা কি হবে 4 গুণ, তাহলে এখানে অ্যানসার হবে কত 4s, ঠিক আছে। অথবা তুমি চাইলে এভাবে করো s2 ডিভাইড বাই s1 ইকুয়াল কত u2 ডিভাইড বাই u1 হোল স্কয়ার। তো এখানে দেখো 2 গুণ করছে তার মানে কি 2 এর পুরো স্কয়ার, হ্যাঁ তার মানে কত 4 ইনটু এই যে s2 ইকুয়াল টু 4 ইনটু s1। তো এভাবে কিন্তু প্রশ্নগুলো
পরের প্রশ্ন দেখো, স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ায় 2 সেকেন্ড পর এত মিটার বেগ প্রাপ্ত হলো, 4 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে? তো মানে স্থির অবস্থা থেকে বলছে, তাই না? তাহলে আমাদের ইউ আদিবেগটা কত? 0। তাহলে স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ায় 2 সেকেন্ড পর এত মিটার বেগ প্রাপ্ত, 2 সেকেন্ড পরে তোমাকে বলছে কত? এত মিটার বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা এখান থেকে ত্বরণটাকে বের করবো। কি বের করবো? ত্বরণটাকে বের করবো। তাহলে এ সমান কত এখান থেকে দেখো তো। তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বের করে দেন আমরা আবার এখানে মান বসাই দেবো। তাহলে কিন্তু আমাদের তাহলে প্রথমে তোমাকে 2 সেকেন্ড পরে কি বের করতে হবে? 2 সেকেন্ড পরে ত্বরণ বের করতে হবে, দেন আবার 4 সেকেন্ড পরে বেগটা বের করতে হবে। তাহলে 2 সেকেন্ড পরে ত্বরণ কি হবে বলো তো? তাহলে এখান থেকে তুমি ভি সমান কি জানো? ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটা আমরা জানি, ইউ প্লাস এটি। তো স্থির অবস্থা বলতে তাহলে ইউ এর মানটা 0। তাহলে ভি দেওয়া আছে না? ভি দেওয়া 15 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে 15 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই যে এটা সমান 15 দেওয়া আছে, ইকুয়াল ইউ সমান 0 দেওয়া আছে, এ এর মান জানি না, টি দেওয়া আছে কত? 4, 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এর মানটা তুমি পাবা, এর মান কত? 15 কে 2 দিয়ে ভাগ করলে তো থাকে 7.5, ঠিক আছে? 7.5 তুমি কিন্তু অলরেডি পেয়ে গেছো। এবার তোমাকে বের করতে হবে 4 সেকেন্ড পরে তোমার যে বেগ সেটা বের করতে হবে, কারণ 4 সেকেন্ড পরে বেগ যত ওইটার সাপেক্ষে তুমি তো গতিশক্তি বের করবে, তাই না? তাহলে 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে ভি ইকুয়াল কত হবে? ইউ প্লাস এটি। ভি ইকুয়াল কত হবে? ইউ প্লাস এটি। তো এবার কিন্তু ইউ কত হবে বলো তো? এবার কিন্তু ইউ হবে যে যে বেগটা ছিল, এবার কিন্তু ইউ হবে ওইটা, ঠিক আছে? যে বেগটা ছিল এবার কিন্তু ইউ হবে ওই বেগটা। ওকে, এখানে স্থির বেগ 0ই দেওয়া আছে, তো ইউ সমান 0 লিখতে পারো তুমি, সমস্যা নাই। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর মান 0 প্লাস এর মান তুমি কত পাইছো? এর মান পাইছো 7.5। টি এর মান দেওয়া আছে কত? 4। তাহলে দেখো এর আলটিমেটলি কত আছে? 30। ওকে, তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেছো। এই সমান কত? হাফ ইন্টু এম বি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম, এর মান কত দেওয়া আছে? 40 কেজি, 40 গুণন 9.8, 30 এরপর স্কোয়ার মানে কত? 900। আর এখান থেকে ভাগ করলে কত? 20। তাহলে 900 কে 2 ভাগ করলে কত? 1800 না? এই যে 1800 জুল না, 18,000 জুল কিন্তু উত্তর হয়ে যাবে। ও দেখো, এম এবং 2m ভরের দুইটি বস্তুর রৈখিক ভরবেগের অনুপাত 2:1 হলে এদের গতিশক্তির অনুপাত কত? তাহলে আমরা ই সমান কি দেখছিলাম? ই সমান দেখছিলাম হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই 2m, তাই না? তাহলে ই সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো যে E1 গতিশক্তির অনুপাত বের করতে বলছে, তাহলে E1 ডিভাইড বাই E2 এটা সমান কত হবে? P1 ডিভাইড বাই P2, এটার পরে তোমার স্কোয়ার। তো P1 বাই P2 এটাই মানে কি 2/1 তোমার দেওয়া আছে, হ্যাঁ? 2/1 তোমার দেওয়া আছে। তাহলে E1 বাই E2 কত হবে? E1 বাই E2 এটা সমান কত? 2/1। তাহলে 2/1 মানে কত? আলটিমেটলি 4/1 আসছে না স্কোয়ার করলে? তাহলে তোমার অনুপাত কি হবে? 4:1 অনুপাত, 4:1 অনুপাত। অর্থাৎ একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছে, কত বেগে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? তাহলে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ কত বেগে, কত বেগে চললে গতিশক্তি দ্বিগুণ হবে, ঠিক আছে? তাহলে গুণ কত হবে? √2, অবশ্যই কি হবে? √2 গুণ, ঠিক আছে? তাহলে আমরা জানি কি যে যখন ই সমানুপাতিক হচ্ছে ভি স্কোয়ার, তাহলে তুমি কি লিখতে পারো? √ই সমানুপাতিক ভি না? তাহলে ভি এর মান যখন বের করতে হবে না, তখন তুমি ভি সমান লিখবা √n ইন্টু ভি, ঠিক আছে? এরকম ভ্যালু বের করতে হবে। তাহলে ভি বের করতে হলে √n, আর ই বের করতে হলে n স্কোয়ার, আর ই বের করতে হলে কি হবে? ই বের করতে হলে তোমার n স্কোয়ার ইন্টু, ঠিক আছে? তো এই টাইপের গুণ মাথায় রাখতে হবে। তাহলে √2 গুণ, তাহলে 2 গুণ বের করতে হলে √2 গুণ
গুণন ভি কত 10, তাহলে রুট ওভার 2 মানে কত 1.41 গুণন 10, তার মানে এখানে অ্যান্সার কত হবে 14.1। ঠিক আছে, তাহলে এটা কিন্তু উত্তর। এবার দেখো স্থির অবস্থান থেকে 6 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর উপরে 30 নিউটন বল 10 সেকেন্ড প্রযুক্ত হলে গতিশক্তি কত হবে। তাহলে আমাদের কি 10 কেজি ভর দেওয়া আছে, 30 নিউটন বল দেওয়া আছে, এস দেওয়া আছে, তো আমার নিউটন দেওয়া আছে তাই না, বল দেওয়া আছে, আমার লাগবে কি গতিশক্তি ভি বের করতে হবে, তাই তো। তাহলে এফ সমান তুমি কি জানো, এফ সমান জানি হচ্ছে এম এ, তাই না। তাহলে এম ইন্টু এর মান কানে কি ভি মাইনাস ইউ না, তাহলে ভি ইউ কিন্তু 0, তার মানে তুমি ডিরেক্ট ভি বাই টি লিখতে পারো। তাহলে এম এর মান তোমার দেওয়া আছে 6। আচ্ছা, তো এখানে ত্বরণ বের করবো আমরা ডিরেক্ট, এত কিছু তো দরকার নাই। তো আমাদের সরি, দেখো এম ইন্টু ভি বাই টি, তাহলে দেখো ভি এর মান কত হবে আলটিমেটলি এফ টি ডিভাইড বাই এম। তাহলে এফ এর মান দেওয়া আছে দেখো 330, টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড ডিভাইড বাই এম এর মান কত দেওয়া আছে 6। তাহলে 6 দিয়ে কাটলে কত 5, 5 10 50, ঠিক আছে 50। তাহলে এবার গতি শক্তি কি হবে, ই ইকুয়াল কত হাফ ইন্টু এম স্কোয়ার, এম এর মান দেওয়া আছে কত 6 কেজি গুণন ভি স্কোয়ার মানে কত 50 উপর স্কোয়ার। তাহলে এটা দেখালে কত 3 থাকে, আর এখানে 25, 3 পজিশন কত হয় 75, তার মানে 75, এই যে দুইটা শূন্য, এত জুল, তাহলে 75 7500 জুল। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে করব। এবার দেখো 8 মিটার উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ছে, কোথায় তার গতি শক্তি স্থিতি শক্তির অর্ধেক হবে, স্থিতি শক্তির অর্ধেক, তার মানে স্থিতি শক্তির এন দেওয়া আছে অর্ধেক, মানে আমরা কি বলবো এখানে স্থিতি শক্তির অর্ধেক দেওয়া আছে। ঠিক আছে, স্থিতি শক্তির অর্ধেক দেওয়া আছে, তো তুমি এখান থেকে কি বলতে পারবা, দেখো তার গতি শক্তি স্থিতি শক্তির অর্ধেক, স্থিতি শক্তির অর্ধেক, তার মানে তোমার হচ্ছে স্থিতি শক্তি কত হবে, স্থিতি শক্তি কিন্তু গতি শক্তির দ্বিগুণ হবে, স্থিতি শক্তি গতি শক্তির দ্বিগুণ, তার মানে তুমি এক্স ইকুয়াল কি লিখতে পারো এন এইচ ডিভাইড বাই এন প্লাস 1। তাহলে গতি শক্তির এন গুণ করলে আমরা এই সূত্র, তাই না, এখান থেকে ডিরেক্ট লিখতে পারো 2 ইন্টু এইচ ডিভাইড বাই 2 প্লাস 1 মানে কত 3, তাহলে 2h ডিভাইড বাই 3 কিন্তু অ্যান্সার লিখতে পারো, 2h বাই 3 হচ্ছে উত্তর। ঠিক আছে, নিচের কোন বস্তুর গতি শক্তি বেশি, তাহলে আমরা কি দেখবো যে ভর স্থির কিনা। দেখো বসাও এখানে m ইন্টু ভি স্কোয়ার করো, তাহলে দেখো ভি স্কোয়ার মানে কি 4, 4 ইন্টু 3 মানে কত 12, তো এটাতে হলো 12 জুল। তারপর এটা যদি বলি m ইন্টু ভি স্কোয়ার, 3 3 9, 9 দুগুণে 18, তার সাথে আবার 2 আছে তাই না, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি হাফ গুণন 12, তার মানে 6 হয়েছে, এখানে তোমার 9 হবে, আর এখানে কত m আছে 4 আছে, 4 4 16 ইন্টু 1, তার মানে এখানে কত 8 হইলো, এখানে দেখো 3 3 আর 2, তার মানে 4, এটা হচ্ছে না, তাহলে আমাদের কি বি নাম্বার হবে উত্তর। ঠিক আছে, তারপর দেখো ভরবেগ সংক্রান্ত সমস্যা। তো ভরবেগ আর গতিশক্তির মধ্যে যে সম্পর্ক সেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, যে পি স্কোয়ার ডিভাইডেড 2m, তাহলে ই ওয়ান বাই ই টু কি হবে পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে ই কে টু ইকুয়াল কত হবে এন স্কোয়ার ইন্টু ই ওয়ান, এনটা কি এন হচ্ছে ভরবেগ কত গুণ করা হচ্ছে, তাহলে এনটা দেখো গতিশক্তি বা ভরবেগ কত গুণ, তো ই চাইলে তুমি কি লিখবা গতিশক্তি কত গুণ চাইলে এন স্কোয়ার বের করবা, মানে ভরবেগ যত তারপরে স্কোয়ার করবা। যদি বলে যে ভরবেগ দ্বিগুণ করলাম তাহলে গতিশক্তি কত হবে 4 গুণ। আবার তোমাকে ভরবেগ চাইলো যে ভরবেগ এত গুণ হলে, মানে গতিশক্তি এত গুণ হলে ভরবেগ কত, ভরবেগ চাইলে তুমি রুট ওভার এন করবা, তাহলে গতিশক্তি তোমার যদি 2 গুণ করো তাহলে ভরবেগ কত হবে √2 গুণ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো বের করতে হবে। তাহলে দেখো কোনো একটা বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কতটুকু বাড়বে, তো 300% বা এরকম পার্সেন্টেজ থাকলে তুমি ই1 ধরে নিবা হচ্ছে 100%, ই1 কত ধরে নিবা 100%, তাহলে ই2 কত হবে 300% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি মানে কি 100 সাথে 300 যোগ করা হলো, 100 সাথে 300 যোগ করা আলটিমেটলি, তাহলে কত হলো 400%। তাহলে প্রথমে ছিল 100%, পরে হলো 400%, তাহলে এন এর মান কত বলো তো, কয় গুণ করছো 4 গুণ করছো না, প্রথমে ছিল 100%, পরে কিন্তু এই যে 300% বৃদ্ধি, তার মানে যোগ করছো, তাহলে কত হলো 4 গুণ কিন্তু হলো, তাহলে এর মান তোমার হলো 4 গুণ। ঠিক আছে, এর মান কত হলো 4। তাহলে ভরবেগ বলছে, তাহলে আমরা ভরবেগ মানে কি জানি যে p2 ইকুয়াল কত হবে √n ইনটু p1, তাই না, তাহলে এটা কি হবে বলতো √4p1, তার মানে আলটিমেটলি কত 2p1, তাহলে তোমার ভরবেগ কতটুকু বাড়বে, ভরবেগ আসলে কতটুকু বাড়বে, তাই না, তাহলে 2p1 মানে এখানে তুমি কি বলবা 200% তুমি বলতে পারো, তাহলে p2 সমান কত হচ্ছে তোমার, p2 সমান 2 গুণ, তাহলে মানে 2 গুণ মানে কি তুমি 200% এখানে লিখতে পারো, 200% p1, তাহলে কতটুকু বাড়ছে ডেল p করলে কত হবে বলতো, যে 200 মাইনাস আগে ছিল 100, তাহলে এখানে কত হলো 100% বৃদ্ধি পাইছে বা 1 গুণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো যেটা উত্তর থাকবে এইভাবে লিখবা। তাহলে প্রথমে এন এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, যে কত গুণ বাড়তেছে বা কত গুণ হচ্ছে, তারপরে ডেল পি বের করবা। ওকে,
এবার দেখো কিছু ম্যাথ আমরা দেখি। তো বলছে এখানে 10 কেজি ভরের একটি বস্তুর গতি শক্তি দেওয়া আছে 80 জুল, তাহলে ভরবেগ নির্ণয় করতে, তাহলে ই দেওয়া আছে, পি বের করতে হবে। তাহলে আমরা ই সমান কি জানি? ই সমান জানা আছে p²/2m, তাই না? তাহলে ই পি সমান কত হবে বলো তো? পি সমান দেখো e2m গুণ হয়ে যাবে, তারপর রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার ই ইন্টু 2 × m। ঠিক আছে, তো মান বসাইলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব। দেখো 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে, তাহলে গতিশক্তি কত? তাহলে ভর দেওয়া আছে, ভরবেগও দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? ই = p²/2m, মান বসাই দেবো, অ্যান্সার পেয়ে যাব। রৈখিক ভরবেগ 60% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায়? তো রৈখিক ভরবেগ ভি বের 60% বৃদ্ধি করা হলো, তাই না? প্রথমে ছিল 100, পরে হলো কত? 60, পরে হলো কত? 60। তাহলে এটা কিভাবে করবা? দেখো P1 ছিল কত? আমরা 100 ধরে নেব, তাহলে P2 কত হবে? P2 হয়ে যাবে তোমার 100 যোগ 60, তার মানে কত হবে? টোটাল 160%। ঠিক আছে, এতটুকু তো বুঝলা। আচ্ছা, তো এবার তোমাকে বের করতে হবে কি গতিশক্তি কত গুণ বৃদ্ধি পেল। তাহলে তুমি কি লিখবা? E2/E1, এটা ইকুয়াল কত হবে? P2/P1 এটার উপর স্কয়ার, তাই না? এটা কত? 160 P1। তাহলে দেখো এই পাশে কত হলো? P1 P1 কাটা যাবে, তাহলে থাকলো কি 160 এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার। তাহলে তোমার এখানে কত? 16 16 ইয়ে করলে 256। তাহলে এই যে 256 দুইটা শূন্য, মেলাও হয়ে গেল রে ভাই। তো আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তো আমরা এখান থেকে 100 দিয়ে ভাগ করে মানটা কত গুণ আকারে লিখবো। ঠিক আছে, তাহলে 160 কে তুমি যদি 100 দিয়ে গুণ ভাগ করো তাহলে কত পাবা? 1.6 ইন্টু P1। তো এটা আমরা এখানে বসাবো 1.6 ইন্টু 6, তার মানে তুমি এখানে লিখতে পারো 2.56 ইন্টু P1। তাহলে ডেল পি কত হবে? ডেল পি করলে কত হবে? P2 মাইনাস P1, P2 মাইনাস P1, এখানে গুণন 100% তুমি দিবা। ঠিক আছে, তাহলে প্রথমে P2 টা ধরবা কত? 2.56, P1 কত ধরবা? তাহলে 1, তাহলে -1 গুণন 100%। তাহলে এখানে কত হলো? 1.56 হলো গুণ 100, তাহলে দেখো এখানে কত? আলটিমেটলি 156%। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নগুলো তোমরা এইভাবে করে ফেলবা। দেখো m ও 4m মানে দুইটি বস্তু গতিশীল হলে বস্তুর গতিশক্তি যদি একই হয় তাহলে রৈখিক ভরবেগের অনুপাত কত? গতিশক্তি কিন্তু সেম, গতিশক্তি সেম। তাহলে তোমাকে গতিশক্তি যদি সেম বলি, দেখো E সমান হচ্ছে p²/2m। ঠিক আছে, তাহলে এখানে p² সমান তুমি কি লিখতে পারো? 2 ইন্টু m না, তাহলে 2em, এটা দুইটা কি কনস্ট্যান্ট না? তাহলে এখান থেকে লিখতে পারো p² সমানুপাতিক m, তাই তো? তাহলে রৈখিক ভরবেগের অনুপাত বলছে P1/P2 এটার উপর স্কয়ার, এটা সমান তুমি লিখতে পারো m1/m2। তাহলে P1/P2 সমান কত হবে? P1/P2 এটা সমান কি হবে? রুট ওভার m1/m2। তাহলে m1 এর মান কত? m1/m2 এর মান দেওয়া আছে 1/4, তার মানে এটা কি হবে? রুট ওভার 1/4, তার মানে কি হবে বলতো? 1/2। তাহলে অনুপাত কি হবে? 1:2। পরের ম্যাথটা দেখি চলো, ক্ষমতা সংক্রান্ত। ঠিক আছে, তো ক্ষমতা মানে কি আমরা এর আগে দেখলাম, প্রথমেই দেখছিলাম যে ক্ষমতা মানে হচ্ছে কাজ ভাগ সময়। তো এই কাজটা বিভিন্ন মানে হতে পারে। যদি তোমাকে উচ্চতা দেওয়া থাকে, বলবে যে নিচের এত উচ্চতা থেকে কোন একটা বস্তু তোলা হচ্ছে বা এত উচ্চতায় কোন একটা বস্তু উঠানো হচ্ছে, তো এই টাইপের কাজ মানে কি mgh। ঠিক আছে, এবার তোমাকে বললো গতি শক্তি দেওয়া আছে যে এত বেগে কোন একটা বস্তু আঘাত হানলো, এত বেগে কোন একটা বস্তু নিয়ে যাচ্ছে, তাহলে তখন কি হবে? হাফ m²/t। আবার তোমাকে সরণ দেওয়া আছে, এমনিতে কাজ কি হবে? w fs, w হলো কত? fs না, f দেওয়া আছে, s দেওয়া আছে, ডিভাইড বাই t। s/t মানে কিন্তু v। এটা তোমার ক্রেনের ক্ষেত্রে, এটা কি হয়? ক্রেনের ক্ষেত্রে। ঠিক আছে, তো একটা ক্রেনকে এত বলে, এত একটা বস্তু, এত ভরের একটা বস্তু তোলা হচ্ছে, তাহলে কি এখানে mg, আর এখানে তোমার কত বেগে তোলা হচ্ছে? v, তাহলে f ইন্টু v। v কই থেকে আসলো? দেখো s/t করলে কিন্তু v আসে। ঠিক আছে, অথবা mg ইন্টু v। তো এই জিনিসগুলো আমাদের fs cos θ দেখতে পারি, ডিভাইড বাই t। ওই যে আনুভূমিকের সাথে কোণ দেওয়া থাকলে fs cos θ, তো যদি ভূমির সাথে লম্বের সাথে কোণ দেওয়া তাহলে কি mg s cos θ ডিভাইড বাই t, তারপর mb²/t। অনেকভাবে কিন্তু আমরা অ্যান্সার করে ফেলতে পারি না, হাফ mb²/t। এটাই কিন্তু তাহলে 2 নিচে চলে আসছে, একই সূত্র। তাহলে কর্মদক্ষতা কিন্তু গুরুত্বপূর্ণ। তো কর্মদক্ষতা হচ্ছে প্রাপ্ত ক্ষমতা, তুমি যে ক্ষমতা পাচ্ছ, তোমার কাছে যে ক্ষমতা গেইন হচ্ছে বা লভ্য ক্ষমতা,
ডিভাইড বাই মোট ক্ষমতা, ঠিক আছে? যে আসলে ইঞ্জিনটা যেই ক্ষমতার ছিল ওইটা হচ্ছে মোট ক্ষমতা, আর প্রাপ্ত ক্ষমতা হচ্ছে তুমি ইঞ্জিনটা চালু করার পরে যেই ক্ষমতা আলটিমেটলি পাচ্ছ। ছিল হচ্ছে 200 জুল বা 200 ওয়াট ক্ষমতা, বাট তুমি দেখছো কিছুটা লস হওয়ার পরে তুমি 150 ওয়াট ক্ষমতা পাচ্ছ বা 100 ওয়াট ক্ষমতা পাচ্ছ। তো তো তুমি আসলে তোমার কতটুকু ক্ষমতা দেওয়া ছিল আর কতটুকু ক্ষমতা তুমি পাচ্ছ, তো এদের যে অনুপাত, এই অনুপাতটা আলটিমেটলি কর্মদক্ষতা, ঠিক আছে? তাহলে কর্মদক্ষতা, দেখো মোট ক্ষমতা পি এটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, পি ড্যাশটা পরিবর্তন হবে। তাহলে পি ড্যাশের সূত্র কি? এমজিএইচ ডিভাইড বাই টি। তাহলে এমজিএইচ কেন? কারণ এই প্রাপ্ত ক্ষমতা কুয়ার অঙ্ক, এই জিনিসটা কি মাটির নিচ থেকে পানি তোলা হয়, তাই না? তো এই সুতায় পানি তোলা হয়, ওইটা এমজিএইচ বাই টি দিয়ে কাজ করা হয়, ঠিক আছে? তাহলে এটা কি কর্মদক্ষতা, এটা আমরা শুধুমাত্র পানির কুয়া টুয়া খোলা না, এই জিনিসটা কিন্তু দেখবো। দেখো কর্মদক্ষতা বা কার্যক্ষমতা এটা সমান কিন্তু কার্যকর শক্তি। কার্যকর শক্তি মানে কি? এই যতটুকু শক্তি নষ্ট হচ্ছে, ই টু পরিমাণ শক্তি যদি নষ্ট হয়, আর ই ওয়ান হচ্ছে তোমার যতটুকু দিচ্ছ, ঠিক আছে? যতটুকু শক্তি আলটিমেট তোমাকে দিচ্ছ, তাহলে ই ওয়ান। আর ই টুটা কি? ই টুটা হচ্ছে তোমার যতটুকু শক্তি নষ্ট হচ্ছে, তাহলে ই ওয়ান মাইনাস ই টু ডিভাইড বাই ই, এটা হচ্ছে মোট কর্মদক্ষতা বা কার্যক্ষমতা গুণন 100%। তাহলে দেখো প্রাপ্ত ক্ষমতা, প্রাপ্ত ক্ষমতা কি? যতটুকু প্রাপ্ত ক্ষমতা তুমি আসলে পাচ্ছ বা ইঞ্জিনটা তোমাকে যতটুকু ক্ষমতা দিচ্ছে সেটা হচ্ছে প্রাপ্ত ক্ষমতা। এটা একটু মোট ক্ষমতা, মোট ক্ষমতা মানে কি? ইঞ্জিনটা আসলে যত ক্ষমতার, ইঞ্জিনটা আসলে যত ক্ষমতার, ঠিক আছে? তাহলে দেখো এখানে কর্মদক্ষতার বিষয়টা আসলে বুঝতে পারলাম যে পিটা কিন্তু ফিক্সড থাকে, আর পি ড্যাশ যেটা ওইটাই আলটিমেটলি এমজিএইচ বাই টি। তাহলে এখানে আমরা কিন্তু এই জিনিসগুলো করব। তো চলো প্রশ্নগুলো দেখি, কয়েকটা প্রশ্ন সমাধান করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। দেখো 100 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি উঠানো হচ্ছে। প্রতি মিনিটে, মিনিটে কিন্তু সময় কিন্তু দেওয়া আছে টি, এটা সময় কিন্তু 1 মিনিট দেওয়া আছে বা 60 সেকেন্ড, ঠিক আছে? কারণ আমাদের ক্ষমতা বের করতে হলে কি সময় লাগবে। তাহলে যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়, দেখো তোমাকে বলছে কি নষ্ট হয়ে গেল, 40% নষ্ট হয়ে গেল, তাহলে থাকলো কতটুক, আছে কতটুক, তাহলে এর ক্ষমতা নির্ণয় করো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কতটুক নষ্ট হয়েছে? 40% নষ্ট হয়েছে, তাহলে আছে কতটুক? 60% আছে। তাহলে আমরা কি দেখছিলাম যে আমাদের যে ক্ষমতা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে ক্ষমতাটা কি নির্ণয় করতে, কোন ক্ষমতা বের করব? যেই ক্ষমতা আমি আসলে পাচ্ছি, যেই ক্ষমতা আসলে আমি কি বলতো পাচ্ছি, তাহলে পাওয়ার ক্ষমতা কত হবে? পি ড্যাশ এটা সমান আমরা কি দেখছিলাম যে পি ইনটু, তাহলে এর ক্ষমতা মানে কি? ওই যে একটা কুয়াশা, যে এটা ইঞ্জিনের সাথে প্রতি মিনিটে, তো ইঞ্জিনের আসলে ক্ষমতা বের করতে বলছে, ইঞ্জিনের টোটাল ক্ষমতা বের করতে বলছে, ইঞ্জিনের মোট ক্ষমতা। তাহলে যে মোট ক্ষমতা পি, এটা সমান আমরা কি দেখলাম যে কর্মদক্ষতা ইনটু পি ড্যাশ, কর্মদক্ষতা ইনটু পি ড্যাশ। কর্মদক্ষতা কি ছিল বলতো? কর্মদক্ষতা এটা কি প্রাপ্ত ক্ষমতা, প্রাপ্ত ক্ষমতা যদি আমাদের পি ড্যাশ হয়, তো প্রাপ্ত ক্ষমতা কি বলতো? ইটা ইনটু মোট ক্ষমতা। হ্যাঁ, তো আমাদের মোট ক্ষমতা পি, আসলে ইঞ্জিনের যে ক্ষমতা ছিল, আসল ক্ষমতা, সেটাই পি বের করতে বলছে, ঠিক আছে? তো পি ড্যাশটা কি? পি ড্যাশটা হচ্ছে তোমার এমজিএইচ, এমজিএইচ ডিভাইড বাই টি। দেখো পানির ভর কি দেওয়া আছে? হ্যাঁ, 1000 কেজি পানি উঠানো হচ্ছে কত মিটার গভীরতে? 100 মিটার গভীরে। এটা সমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইটা ইনটু পি। তো তোমাকে পি এর মানটা বের করতে হবে, তাহলে পি সমান তুমি কি লিখবা? এমজিএইচ ডিভাইড বাই ইটা ইনটু টি। তাহলে এম এর মান কত দেওয়া আছে? 1000, 9.8, এইচ কত? 100, টি কত? ইটার মান দেওয়া আছে 60%, তাহলে 60% তুমি লিখতে পারো 0.6 গুণন টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ডে বের করতে হবে, ঠিক আছে? 60 সেকেন্ডে। তাহলে এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে 100 দিয়ে তুমি যদি এটা গুণ করো তাহলে কি 980 হয়, তাহলে তুমি এখান থেকে শূন্য দিয়ে শূন্য শূন্য কাটো। হুম, তো তুমি আসলে নিচে কি লিখতে হবে? দেখো এই শূন্য এই শূন্যের সাথে গুণ হয়ে যাবে। এইখানে দেখো আমরা একটু ট্রিকি অবলম্বন করি, সেটা হচ্ছে এই যে এই শূন্য এটার সাথে গুণ হয়ে যাবে মানে কি 10, তাহলে নিচে হলো 6 ছক 36, নিচে কত হবে? 36, নিচে দেখো আমার এখানে অলরেডি 36 হয়ে গেল।
আর উপরে কি হচ্ছে দেখো তো, উপরে সবগুলা কিন্তু একসাথে গুণ হয়ে যাবে, তাই না? সবগুলো একসাথে কি হয়েছে, গুণ হয়ে যাচ্ছে, তাহলে একটা বড় একটা সংখ্যা আমাদের চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি হর্স পাওয়ারে যদি বের করে যাই, হর্স পাওয়ারে যদি বের করে যাই, তাহলে আমাদেরকে আরো 746 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, 746 দিয়ে ভাগ করতে হবে। তো এই টাইপের প্রশ্নগুলো তোমার কিন্তু ক্যালকুলেশন করা একটু ঝামেলা, এই টাইপের প্রশ্নগুলো ক্যালকুলেশন করা ঝামেলা। তাহলে আমাদের দেখো উপরে কি আসছে, এখানে 36 গুণন 746, উপরে কিন্তু একটা বড় সড়ো মান আসছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভাই তোমার ক্যালকুলেশন করা একটু ঝামেলা হয়ে যায়। তো এটা একটা কাছাকাছি মান ধরে তোমাকে করতে হয়। হ্যাঁ, এটা যখন আমরা প্রশ্ন সমাধান করবো তখন একটু ভালোভাবে ডিটেলসে দেখবো। এবার দেখো 0.25 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত মিটার বেগে ধ্রুবে, ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা পি সমান কত, এফ ভি। তোমাকে বল দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, তাহলে আমাকে এম জি ইন্টু ভি। তাহলে এম এর মান কত দেওয়া, ভর দেওয়া আছে তোমার 0.25 গুণন 9.8 গুণন ভি দেওয়া আছে কত 0.1। তাহলে 0.1/4 আমরা কিছু না দেখলাম কত 2.45 ছিল, গুণন 0.1, তার মানে আলটিমেটলি কি 0.245 এরকম একটা ভ্যালু চলে আসবে। এরপরে ব্যাপারটা দেখো 2000 কেজি ভরের একটি ইঞ্জিন 1.5 মিটার পার সেকেন্ড সমবেগে চলাকালীন প্রতি কেজির জন্য 1.96 বল প্রতিরোধ করে, ইঞ্জিনের ক্ষমতা কত? তাহলে 2000 কেজি ভরের একটি ইঞ্জিন, 2000 কেজি ভরের একটি ইঞ্জিন 1.5 মিটার পার সেকেন্ড সমবেগে চলাকালে প্রতি কেজির জন্য 1.96 বল প্রতিরোধ করতে পারে প্রত্যেক কেজি, বাট এর ভর কত, 2000 কেজি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, 2000 কেজি কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে তোমাকে তোমার টোটাল এফ এর মানটাকে বের করতে হবে, টোটাল এফ এর মানটা বের করতে হবে। তাহলে এফ, তাহলে আমরা পাওয়ার, এখানে ইঞ্জিনের পাওয়ার ক্ষমতা মানে কি, পি ইন্টু পি ইকুয়াল কত, এফ ভি। তাহলে এফ এর মান তুমি কি পাবা দেখো, প্রত্যেক কেজির জন্য 1.96, তাহলে টোটাল 2000 কেজির জন্য কত বল পাবো, আর এখানে বেগ তো দেওয়া আছে, তাহলে 2000 কেজির জন্য 2000 কেজির জন্য কত পাবো, 1.96 এত নিউটন বল পাবো। তার সাথে বেগ কত গুণ করতে হবে, 1.5 গুণ। তার মানে এখন 9, এটা দিয়ে গুণ করলে আমরা কত, 19 গুণ 2, 38, সেখানে আমরা পাবো 1.5 গুণ করে দিলে, হ্যাঁ দেখো 1.5। এই জিনিসটা তোমরা কি করবা, এই 2 শূন্য কাটা যাবে, ঠিক আছে? তাহলে তুমি লিখবা 20 গুণন 196, ঠিক আছে? আচ্ছা, তারপরে গুণন হচ্ছে 1.5, তাহলে তুমি এই যে এখান থেকে একটা শূন্য এখানে দিয়ে দাও, তাহলে কত, 15 হয়ে গেল। তাহলে 30 তুমি লিখতে পারো, বাইরে 30 লিখতে পারো, তো 30 গুণন 1.96 তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো 3 6 18 18 8 8 থেকে 1 3 9 27 আর একে 28 28 8 8 থেকে 2 3 একে 3 আর একে 5। তো এইভাবে কিন্তু এই মানগুলো তুমি পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো একটি গাড়ি ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানি দাবি করে যে তাদের তৈরি 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ 900 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো গাড়িটিকে স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ দিতে সর্বনিম্ন কত সময় লাগবে? স্থির অবস্থা থেকে তোমাকে দিতে কত সময় লাগবে? তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে বের করবো, তাই না? কত সময় লাগবে, তো এই জিনিসটা আসলে আমরা কিভাবে বের করবো? দেখো পাওয়ার দেওয়া আছে, তোমাকে ক্ষমতা দেওয়া আছে, তাই না? ক্ষমতা দেখে সময় কি লিখতে পারো, পি ইকুয়াল ডাব্লু/টি লিখতে পারো। ডাব্লুর ভিতর কি আবার হাফ এম স্কোয়ার লেখা যায়, ডাব্লুর ভিতর কি লেখা যায়, আবার হাফ এম স্কোয়ার লেখা যায়। তো তোমাকে বেগও দেওয়া আছে, তাই না? বেগও দেওয়া আছে, তাহলে এখান থেকে তো আলটিমেটলি বের বের করতে পারবাই। তাহলে টি সমান কত, টি সমান কত হবে বলতো, ডাব্লু/পি হবে না? তো ডাব্লু এখানে কি বলতো, গতিশক্তি যে আছে, বেগ দেওয়া, তাহলে কি হবে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই পি। তাহলে এখান থেকে মানগুলো বসাই দিলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। মান কত বলো তো, 1200 গুণন ভি স্কোয়ার মান কত, ভি 30, 30 গুণন 30 তুমি লিখতে পারো ডিভাইড বাই 2 নিচে চলে আসবে, তাহলে 2 গুণন পি, পি এর মান কত, 990। তাহলে 30 যেটা কাটো তাহলে কত, 3 থাকে, 3 দিয়ে কাটো তাহলে কত থাকে, 10 থাকে। আর 10 দিয়ে গুণ করলে এটা এটা ভাগ করলে কত হয়, 600, 10 দিয়ে গুণ করলে কত হয়, 6000। এটা 6000 বা তোমাকে সেকেন্ড বের করতে বলছে না, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কিন্তু 6 সেকেন্ড চলে আসে, কত থাকে,
6 সেকেন্ড চলে আসবে। এখানে তোমার কিলো ওয়াট দেওয়া ছিল, বুঝছো, কিলো ওয়াট দেওয়া ছিল, তো যার কারণে আমার কি এখানে আবার 1000 গুণ করতে হবে, গুণন 10⁻³ কিলো ওয়াট দেওয়া থাকলে আমরা কি করবো, 1000 দিয়ে গুণ করে ওয়াটে নিব। তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 6 সেকেন্ড। এরপর প্রশ্ন দেখো, 1000 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি সোজা রাস্তায় 10 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলা অবস্থায় বিপরীত দিকে 400 নিউটন বল অনুভব হলো, তাহলে এই অবস্থায় ইঞ্জিনের ক্ষমতা কত? তাহলে তোমার এখানে বল, বাধা দানকারী বল আছে একটা, কি করছে, একটা বাধা দানকারী বল কিন্তু দেওয়া আছে, তাহলে বাধা দানকারী বল কত দেওয়া আছে, 400 নিউটন, আর বেগ দেওয়া আছে, তাহলে বল আর বেগ যদি দেওয়া থাকে, এফ দেওয়া আছে আর ভি দেওয়া আছে, তাহলে তোমার ক্ষমতা কত হবে, ডিরেক্ট পি ইকুয়াল টু এফ ভি না? তাহলে ক্ষমতা তোমার যদি এফ আর ভি একসাথে দেওয়া থাকে, তো তুমি ডিরেক্ট 5 নম্বর অ্যান্সার কি করবা, এফ ইন্টু ভি করে দেবা। তাহলে এফ এর মান কত, 400 আর এখানে 10, তাহলে আলটিমেটলি 4000 কিন্তু উত্তর। কত হবে, 4000 ওয়াট। তো 4000 ওয়াটকে তুমি কিন্তু 4 কিলো ওয়াটও লিখতে পারো, 4 কিলো ওয়াটও লিখতে পারো। এবার দেখো, পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে 100 সেকেন্ড সময়ে 1000 কেজি পানি উত্তোলন করা যায়। ট্যাঙ্কের পানির গড় উচ্চতা 20 মিটার হলে পাম্পের ক্ষমতা কত? তাহলে পাম্পের ক্ষমতা পি ইকুয়াল কত হবে, এমজিএইচ ডিভাইড বাই টি না? তাহলে এম এর মান তো দেওয়া আছে 1000 কেজি, 1000 গুণন জি এর মান হচ্ছে 9.8 গুণন এইচ এর মান দেওয়া আছে 20 মিটার, ডিভাইড বাই টি এর মান কত দেওয়া আছে 100 সেকেন্ড। তাহলে এগুলো ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তাহলে এখান থেকে একটা শূন্যর জন্য তুমি উপরে লিখবে 98, আর এখান থেকে বাকিটা কিন্তু কাটা যাবে, তাহলে 98 গুণ 2, তাহলে এখানে 9 দুগুণে 18, আমরা কি লিখতে পারি 19.6, তাই না? তাহলে আলটিমেটলি কিন্তু 196, তার সাথে একটা শূন্য, তো এটা কিন্তু উত্তর হবে। এত জুল পাওয়ার বোঝে না, তাহলে এত ওয়াট, এত ওয়াট, তো এটাকে আমরা কিলো ওয়াটে লিখতে পারি 1.9 কিলো ওয়াট। এরপর আসো কুয়া সংক্রান্ত। কুয়া সংক্রান্ত ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তো ওখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের আছে। হ্যাঁ, তো কুয়া সংক্রান্ত জিনিসটা জাস্ট তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এই যে এইচ ড্যাশ, এটা হচ্ছে আমাদের কি ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণটা মাথায় রাখতে হবে। তো ভর কেন্দ্রের সরণটা কি, পানি শূন্য উচ্চতা যোগ হচ্ছে পানির পূর্ণ উচ্চতা ডিভাইড বাই 2, ঠিক আছে? পানি শূন্য উচ্চতা প্লাস পানি পূর্ণ উচ্চতা ডিভাইড বাই 2, তাহলে যতটুকু পানি ফাঁকা থাকতেছে, পানি নাই, অতটুকু উচ্চতা, আর প্লাস হচ্ছে পানির পূর্ণ উচ্চতা মানে কতটুকু পানি আছে ডিভাইড বাই 2। দেখো, পানি পূর্ণ যদি বলে পানি পূর্ণ অবস্থায়, তাহলে পানি পূর্ণ অবস্থা মানে কি, পানি শূন্য আছে কোথাও, পানি শূন্য কিন্তু নাই, তাহলে কত, জিরো হচ্ছে, এখানে জিরো হচ্ছে, প্লাস পানি উচ্চতা, পানি কত টোটাল ভর্তি আছে, তাহলে এইচ বাই 2, তাহলে 0 প্লাস এইচ বাই 2, এটা কিন্তু দেখো এম জি এইচ বাই 2 হচ্ছে। এবার অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ মানে কি ভাই, অর্ধেক ফাঁকা আছে আর অর্ধেক কি নাই, তাহলে পানি শূন্য উচ্চতা, পানি শূন্য উচ্চতা কত ছিল হাফ, আর পানি পূর্ণ উচ্চতা কত হাফ, তাহলে হাফ বাই হাফ, এটা 2, তাহলে 1/4 প্লাস হাফ, এটা কাটাকাটি করলে কিন্তু 3h/4 তুমি পেয়ে যাবা। তারপর দেখো কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এম এইচ ডি, এখানে আমাদের যদি ভর না দেওয়া থাকে, যদি এম জি এর মান যদি না দেওয়া, তাহলে কি করবো, রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু জি ইন্টু এস, পানি ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে? তাহলে এখানে কতটুকু ঘনত্ব বা এই যে এইটার আয়তন অনুযায়ী কিন্তু আমরা ভর বের করবো। যদি পানির ভর না দেওয়া থাকে, পানির ভর না দেওয়া কি করবা, আয়তন ইন্টু ঘনত্ব, ঠিক আছে? এখান থেকে রো ভি, রো ভি করলে কি পাবো, এম পাবো। হ্যাঁ, আচ্ছা, এইচ হচ্ছে প্রকৃত উচ্চতা আর এইচ ড্যাশ নয় কিন্তু, ঠিক আছে? তো এখানে কিন্তু উল্টা পাল্টা জিনিস হবে। তো এম যখন বের করবো, যখন ভি বের করবা, তখন কিন্তু এইচই ধরবা, আর যখন ডাব্লিউ বের করবা তখন তুমি এইচ বার। তো এখানে দেখো, এই যে যে কোনো কুয়ার গভীরতা 20 মিটার, ওই কুয়া অর্ধপূর্ণ, খালি করতে কি, অর্ধপূর্ণ মানে কতটুকু ফাঁকা আছে, এইচ বাই 2 পরিমাণ ফাঁকা আছে, ঠিক আছে? আর হচ্ছে কতটুকু পানি পূর্ণ অবস্থায় আছে, এইচ বাই 2, তার নিচে আবার 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তো, এইচ বাই 2 প্লাস এইচ বাই কিন্তু 2 2 4 4, এরকম একটা মান তোমার চলে আসছে। তো এখান থেকে আমরা এখানে কিন্তু মানগুলো আমরা পেলাম, ঠিক আছে? তারপর দেখলাম অর্ধপূর্ণ অবস্থায় পানির ফাঁকা যেটা ছিল, তখন কি হয় 3h/2, ঠিক আছে? 3h/4 এইরকম একটা মান চলে আসে আমাদের।
দেখো বলছে 1 নম্বর, পৃথিবী পৃষ্ঠ হতে 1.5 কিলোমিটার উপরে কিছু পরিমাণ মেঘ আছে। তো এই মেঘ বিশ্বরূপে নেমে ভূপৃষ্ঠে 1 এত মিটার স্থানে 1 সেন্টিমিটার গভীরতা সৃষ্টি করে, পানি সৃষ্টি করে। উক্ত পানিকে মেঘে পরিণত করতে কতটুকু কাজ করতে হয়েছিল? তাহলে এখানে কিন্তু W=mgh হবে। হ্যাঁ, mgh হবে, কিন্তু এখানে m এর মানটা তোমার দেওয়া নাই। m এর মানটা দেওয়া নাই। m এর মান না দিয়ে কি বলছে? m এর আয়তন দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া। দেখো এই যে আয়তন দেওয়া আছে, এই যে আয়তন, এখান থেকে তুমি ক্ষেত্রফল এবং এই যে উচ্চতা গুণ করে কি পাবা? আয়তন পাবা। এবার আয়তনের সাথে পানির যে ঘনত্ব গুণ করলে কি পাবা? m এর মান পাবা। তো এইভাবেই কিন্তু এই মানটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? ডিরেক্টলি না দিয়ে তোমাকে ইনডাইরেক্টলি মানটা দিয়ে দিছে। ওকে, তাহলে আমরা এখান থেকে m এর মানটা কিভাবে বের করব? রো ইনটু ভি গুণন জিএইচ। তাহলে রো কত? 1000। ভি এর মান দেখো কি বলছে? 1 গুণন 10⁶, ঠিক আছে, গুণন উচ্চতা কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার, তার মানে কত? 1 গুণন 10⁻²। জি এর মান দেওয়া আছে 9.8, আর এইচ এর মান দেওয়া আছে কত? 1.5 কিলোমিটার উচ্চতা থেকে। তাহলে 1.5 ইন্টু 10⁻3। তাহলে আমরা প্রথম কাজ কি? পাওয়ারে যত ক্যালকুলেশন সব করে নিব। তাহলে 10⁻2 এটা গুণ করলে 4 থাকলো, 1 তারপরে তোমার এখানে আবার থাকলো 10⁻³ তাহলে টোটাল পাওয়ার কত আছে? দেখো এখানে 3 আছে, এখানে তোমার 4 হবে, এখানে 3, তো 3 3 6 আর 4 কত? 10, ঠিক আছে, 10 হবে পাওয়ার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা গুণন 10⁻10 এরকম একটা বড় সড়ো একটা পাওয়ার আসছে, ঠিক আছে। আচ্ছা, বাকি যে জিনিসটা আমরা গুণ করব, তাহলে এখানে 9.8 আছে, এখানে 1.5 আছে, এটা জাস্ট গুণ করতে হবে। তাহলে 9.5 গুণ 9 মানে 4.9, তাহলে তোমাকে 9.8 গুণন হচ্ছে 4.9, জাস্ট যোগ করতে হবে। 9 8 7 5 9 4 13 আর এই যেখানে যোগ করলাম 14, তাহলে 14.7, তাহলে এখানে 14.7, হ্যাঁ, গুণন 10⁻10। এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো উত্তর বের করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 2 নাম্বারটা, 10 মিটার গভীরতা বিশিষ্ট বা 10 মিটার গভীরতা বিশিষ্ট অর্ধেক পূর্ণ কুয়ার সম্পূর্ণ পানি তুলতে কৃতকাজের পরিমাণ কত? দেখো অর্ধেক পূর্ণ, তাহলে পানি অর্ধেক হলে আমরা কি জানি? এইচ ড্যাশ সমান কি ছিল? 3h/4। তাহলে তোমার এই যে 2 নাম্বার অ্যান্সার কি হবে? ডাব্লিউ হলো কত পরিমাণ কৃতকাজের পরিমাণ? ডাব্লিউ হলো mgh, তাই না? mg 3h/4। তাহলে m এর মান কত? পানির মধ্যে আছে 16 কেজি, তাহলে দেখো 16 গুণন জি এর মান দেওয়া আছে 10 গুণন 3 ইন্টু এইচ এর মান দেওয়া আছে 10/4। তাহলে এটা দিয়ে কাটলে কত? 40 থাকে 400, 3 4 12 12 শূন্য, তাহলে দেখো 1200 জুল। তাহলে 1.2 ইন্টু 10⁵ কেন লেখা যায়। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা এইভাবে করব, ঠিক আছে। তাহলে তোমার এইচ এর মান, এইচ ড্যাশটা কিভাবে বের করে? এইচ ড্যাশটা মনে রাখবা পানি শূন্য অবস্থা, পানি কতটুকু শূন্য আছে, হ্যাঁ, এই যে পানি যে ফাঁকা স্থানে এতটুকু h/2। দেখো এই যে এই পার্টটা টোটাল কতটুকু অংশ ফাঁকা আছে, ঠিক আছে। দেখো h/2 প্লাস h/4 কেন আসছিল? h/4 এবার ক্যালকুলেশন করলে 3h/4 কিন্তু চলে আসে আমাদের, হ্যাঁ। তাহলে এইভাবে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো করে ফেলতে হয়, ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের কনসেপ্ট ক্লাসের টোটাল এই প্রশ্নগুলা। তো আমরা পরবর্তীতে প্রশ্নগুলো সলভ করলে আর আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করা দেখো, তাহলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে।